এটি হলো জিসিটি হাই স্কুল। রাধা নামের এক মেয়ে এখানে নতুন ভর্তি হয়েছে। রাধার গায়ের রং কালো হওয়ায় কেউই তাকে পছন্দ করে না। এই কালো মেয়ে, এই সিট আমার, তুই এখানে বসেছিস কেন? যা পেছনে গিয়ে বস। তুই একদম ঠিক বলেছিস রিঙ্কি, এর মতো কালো মেয়ে পেছনে বসলেই মানাবে। আমি সারা জীবনে এত কালো মেয়ে দেখিনি। দেখ রাধাকে কত খারাপ দেখতে। প্রতিদিনের মতো সবাই রাধার কালো রং নিয়ে হাসাহাসি করছিল। নতুন স্কুলে রাধা একদমই একা হয়ে গিয়েছিল। মাত্র কয়েকদিন আগেই সে এই স্কুলে অ্যাডমিশন নিয়েছে। এই স্কুলে তার কোনো বান্ধবী ছিল না। এরপর রাধা দুঃখী হয়ে স্কুলের বাগানে চলে যায় এবং একটি চেয়ারে বসে বই পড়তে শুরু করে। রাধা যখন বসে বই পড়ছিল এমন সময় তার ক্লাসের সুরেশ নামের এক ছেলে তার কাছে আসে। হাই রাধা। হাই। আমার নাম সুরেশ। দুঃখ পেও না, কেউ তোমার বন্ধু না হলেও আমি তোমার বন্ধু হতে চাই। এসবের জন্য আমি দুঃখ পাই না, আমার অভ্যাস হয়ে গেছে। তাছাড়া থ্যাংক ইউ, আমি কারোর সঙ্গে বন্ধুত্ব করি না। রাধা সুরেশের সঙ্গে বেশি কথা না বলেই নিজের ক্লাসরুমে চলে যায়। এরপর ক্লাস শেষ হলে রাধা বাড়ি ফিরে আসে। বাড়িতে তার এক ছোট বোন চম্পাও ছিল। দিদি তুমি চলে এসেছো, চলো ম্যাগি খাবো। আরে রাধা, তুই চলে এসেছিস? আয়, আমি সবার জন্য ম্যাগি বানিয়েছি। না মা, আমার এখন কিছু খেতে ইচ্ছে করছে না। আরে কি হয়েছে তোর? মন খারাপ কেন? তাহলে কি ক্লাসে আবার সবাই তোকে বিরক্ত করেছে? হ্যাঁ মা, এবার সকলে প্রত্যেক দিনই আমাকে বিরক্ত করে। রাধা, তুই দুঃখ পাস না। এটা তো সত্যি কথা যে তুই কালো, তাদের কথায় কিছু মনে করার প্রয়োজনও নেই। তাছাড়া কালো আর ফর্সা বলে কিছুই হয় না। তুই নিজেকে এমন ভাবে তৈরি কর যেন তোর কালো রং নিয়ে কেউ কিছুই না বলতে পারে। রাধার মা তাকে এইসব কথা বলছিল। এমন সময় রাধার বাবা মদন সেখানে আসে। রাধা, চম্পা, আমি তোদের জন্য নতুন জামা নিয়ে এসেছি। রাধার জন্য এই লাইট কালার ড্রেস, আর চম্পাকে তো সব কালারেই সুন্দর লাগবে। এটা চম্পার জন্য। তুমি ভালো করেছো যে রাধার জন্য লাইট কালার ড্রেস নিয়ে এসেছো, তার উপর এটাই বেশি মানাবে। নিজের অজান্তে রাধার বাবা মাও তাকে বারবার এটাই বোঝাতো যে রাধার গায়ের রং কালো এবং তার ছোট বোনকে দেখতে খুব সুন্দর। কয়েকদিন পর রাধার স্কুলে পরীক্ষা শুরু হয়ে যায়। এরপর যখন পরীক্ষার ফলাফল সামনে আসে তখন সবাই অবাক হয়ে যায়। রাধা, তুমি 98% নাম্বার পেয়েছো। খুব ভালো ফলাফল করেছো তুমি। থ্যাংক ইউ স্যার। পরীক্ষার রেজাল্ট শোনার পর তার বন্ধুরা আজ তাকে নিয়ে কোনো রকমেরই মজা করে না, কিন্তু তারা নিজেদের মধ্যে রাধাকে নিয়ে কথা বলতে শুরু করে দেয়। এই কালো মেয়েটা এত ভালো পড়াশোনা করে। আমার তো মনে হয় রাধা টুকলি করেছে। হ্যাঁ ঠিকই বলেছিস, সেটাও হতে পারে। অপরদিকে রাধা যখন স্কুলের পার্কের চেয়ারে বসেছিল এমন সময় সুরেশ তার কাছে আসে। কংগ্রাচুলেশনস রাধা, তুমি এত ভালো পড়াশোনা করো আমি জানতাম না। এই নাও, আমি তোমার জন্য চকলেট নিয়ে এসেছি। থ্যাংক ইউ। আচ্ছা রাধা, তুমি পড়াশোনাতে আমার হেল্প করবে? আজ রাধা অনেক হ্যাপি ছিল, তাই সে সুরেশের সঙ্গে কথা বলতে শুরু করে দেয়। দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। এভাবে কয়েক বছর কেটে যায় এবং দুজনে কলেজে যেতেও শুরু করে দেয়। একদিন সুরেশ যখন বাড়িতে ছিল এমন সময় তার দিদি তার মাকে বলে, মা তুমি জানো সুরেশ ওই কালো মেয়ে রাধাকে ভালোবাসে। তুমি দেখো কোনোদিন সে ওই কালো মেয়েটাকে বাড়িতে তুলে নিয়ে আসবে। আরে দিদি, তুমি উল্টো পাল্টা কথা বলছো কেন? শোন সুরেশ, তোর বাবার বন্ধু অনেক আগে থেকেই তোর চাকরি পাওয়ার জন্য অপেক্ষা করছে। তুই ভালো চাকরি পেয়ে গেলেই তার মেয়ের সঙ্গে তোর বিয়ে দেওয়া হবে। মারা যাওয়ার আগে তোর বাবার এটাই শেষ ইচ্ছে ছিল। আচ্ছা মা, আমি বাইরে যাচ্ছি, আজ বাড়ি ফিরতে একটু দেরি হবে। সুরেশ এই বলে বাড়ির বাইরে চলে যায়। তুমি দেখলে তো মা কেমন চলে গেল? নিশ্চয়ই এদের মধ্যে কোনো গন্ডগোল রয়েছে। তুই চিন্তা করিস না, আমি ওই কালো মেয়ের সঙ্গে সুরেশের সমস্ত রকমের সম্পর্ক শেষ করে দেব। বাড়িতে সুরেশের মা এবং দিদি এইভাবে কথা বলতে থাকে। অপরদিকে সুরেশ রাধার সঙ্গে একটি পার্কে দেখা করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের বন্ধুত্ব আরো গভীর হয়ে গিয়েছিল। দুজনে একে অপরকে প্রমিস করেছিল যে তারা কখনোই আলাদা হবে না। রাধা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলো না, কি কথা? তুমি প্রতিদিন কলেজ শেষ হওয়ার পর এই পার্কে বসে থাকো কেন? বাড়ি চলে যাও না কেন? বাড়ি থেকে তোমাকে বলে না যে এত দেরি পর্যন্ত তুমি বাইরে কি করো? সুরেশ, আমি তোমাকে এই ব্যাপারে কোনোদিনও কিছু বলিনি, কিন্তু আসল কথা এটাই
যে আমাকে বাড়িতে কেউ ভালোবাসে না। আমার গায়ের রং কালো হওয়ায় বাড়ির সবাই আমাকে অপছন্দ করে। বাবা মা তো শুধু আমার ছোট বোন চম্পাকেই ভালোবাসে। বাড়ির সকলের উপর আমি একটা বোঝা ছাড়া আর অন্য কিছুই নয়। এসব দেখে আমার খুব কষ্ট হয় সুরেশ। মাঝে মাঝে আমি একা বসে বসে কান্নাকাটিও করি। রাধা, তোমার ফিউচার অনেক ভালো হবে, তুমি এভাবে দুঃখ পেও না। আমার চাকরি হয়ে গেলে আমরা দুজন বিয়ে করে নেব, তারপর কেউ তোমাকে কিছু বলবে না। কি বললে? তুমি আমাকে বিয়ে করবে? কিভাবে করবে সুরেশ? তোমার মা আমাদের বিয়ের জন্য কখনোই রাজি হবে না। মা আমাকে অনেক ভালোবাসে, আমি যেটাই বলবো মা আমাকে বারণ করবে না। ওসব ব্যাপার তুমি আমার উপর ছেড়ে দাও। এখন তুমি চকলেটটা খেয়ে নাও এবং মুখে একটু হাসি আনো। অপরদিকে রাধাদের বাড়িতে এক দম্পতি এসে রাধার বাবা মায়ের সঙ্গে কথা বলছিল। রাধার বয়স হয়ে গেছে, এবার কোনো একটা ছেলে দেখে তার বিয়ে দিয়ে দাও। অজয় একদম ঠিক বলছে রচনা দি। তুমি ভালো করেই জানো একটা মেয়ের জন্য তার সৌন্দর্যটাই সবকিছু। আর রাধার গায়ের রং যা, তাতে আমাকে আর কিছু বলতে হবে না। তুমি যত দেরি করবে ছেলে পাওয়াতে তত বেশি অসুবিধা হবে। আমিও এটাই ভাবছি আরতি দি। তাহলে আর বলছি কি মদন দা, মেয়েকে বাড়িতে বসিয়ে রাখলে তোমার ছোট মেয়ে চম্পার বিয়ে কিভাবে হবে? সকলে নিজেদের মধ্যে কথা বলছিল। অপরদিকে রাধা বাড়ি ফিরে দরজার বাইরে থেকে তাদের সমস্ত কথা শুনে ফেলে। তুমি একদম ঠিক বলেছো আরতি দি, তাড়াতাড়ি রাধার বিয়েটা দিয়ে দিতে হবে। কিন্তু সে পড়াশোনায় খুব ভালো, সে যদি ভবিষ্যতে আরো পড়াশোনা করে তাহলে ভালো কোনো চাকরি পেয়ে যেতে পারে। আরে পড়াশোনা করে কি করবে? না না, আরো বেশি পড়াশোনা করে নিলে সে আর কোনো ছেলেই পাবে না, এটা আমি আগে থাকতেই বলে দিলাম। তোমরা যত তাড়াতাড়ি পারো তার বিয়েটা দিয়ে দাও। রাধাদের প্রতিবেশীরা প্রায় সময় তাদের বাড়িতে এসে তার ব্যাপারে আলোচনা করত। রাধা যখন বাড়িতে থাকতো তখন সে সব কথা শুনতে পেত, কিন্তু রাধা কথাগুলো ইগনোর করে তার রুমে চলে যেত। তারপর একদিন রাতের সময়, মা মা আমি বাইরে যাচ্ছি। বাইরে যাচ্ছিস? রাতে আবার বাইরে বেরোচ্ছিস কেন? মা, আজ আমার বন্ধুর জন্মদিন রয়েছে, তার পার্টিতে আমাকে যেতে হবে। তাহলে তো পার্টি শেষ হতে হতে অনেক সময় হয়ে যাবে রে। তুই একা একা কিভাবে আসবি? দাঁড়া। আচ্ছা রাধা, তুই তোর বোনের সঙ্গে যা, দুজনে একসঙ্গে থাকলে বাড়ি ফেরার সময় ভয় পাবে না। না মা, আমি এর সঙ্গে যাব না। এ আমার সঙ্গে থাকলে সবাই আমাকে নিয়ে মজা করবে। আমি এত সুন্দর হওয়ার সত্ত্বেও সবাই আমাকে কালো রাধার বোন বলে ডাকে। চম্পার কথা শুনে রাধার খুব খারাপ লাগে এবং সে দুঃখী হয়ে দাঁড়িয়ে থাকে। চম্পা, এটা তোর দিদি হয়, তুই তোর দিদিকে এরকম করে বলছিস কেন? মা, দিদি বলে ডাকতেও আমার লজ্জা করে। তুমি কেন শুধু শুধু আমাকে জোর করছো? আমি একাই চলে যাব, কিন্তু একটু সঙ্গে নিয়ে যাব না। চম্পা এই বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। রাধা, বোনের কথায় কিছু মনে করিস না। চম্পা এখন ছোট, ও এইসব না বুঝেই বলে দেয়। তাছাড়া শুধু চম্পা কেন, সবাই তো তোকে এরকম করে বলে। আমরা আর কতজনকে চুপ করাবো? না মা, কাউকে কিছুই বলতে হবে না। আমার গায়ের রং কালো, তাই আমাকে তো শুনতেই হবে, তাতে লোকেদের কোনো দোষ নেই। পরের দিন সকালে রাধা এবং সুরেশ একটি কফি শপে দেখা করে। মনে হচ্ছে বাড়ি ছেড়ে কোথাও চলে যায়। সেখানে থাকতে আমার একদমই ভালো লাগছে না। তুমি এরকম করে বলছো কেন? বাড়ি ছেড়ে চলে যাবে? আমাকেও ছেড়ে চলে যাবে? আরে পাগল, আমি শুধু নিজের অবস্থা বলছি। তোমার কি সত্যি মনে হয় আমি তোমাকে ছেড়ে অন্য কোনো শহরে থাকতে পারবো? আমি কখনোই থাকতে পারবো না সুরেশ। আমারও এটাই বিশ্বাস রাধা, যে তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। এবার নাও, এই চকলেটটা খেয়ে নাও, তোমার মুড ভালো হয়ে যাবে। অপরদিকে রাধাদের বাড়িতে। আচ্ছা মদন, আমার কথা শোনো। রাধা তার কলেজে ফার্স্ট হয়েছে, তার জন্য একটা কেক নিয়ে এসো। সে বাড়ি ফিরলে তাকে সারপ্রাইজ দেব। হ্যাঁ, এমনিতেই আমি বাইরে যাচ্ছি, যদি মনে থাকে তাহলে আমি তার জন্য কেক নিয়ে আসবো। বাবা, আজ আমার পিৎজা খেতে খুব ইচ্ছে করছে। তুই একদম চিন্তা করিস না চম্পা, অন্য কিছু মনে থাক আর নাই থাক, তোর পিৎজা আমি অবশ্যই মনে করে নিয়ে আসবো। এরপর সেদিন রাতের বেলা মদন রাধার জন্য একটি কেক এবং চম্পার জন্য একটি পিৎজা নিয়ে বাড়ি ফেরে। মদন টেবিলের উপর সেগুলো রেখে নিজের রুমে চলে যায়। রাধার জন্য কেক কাটা হবে, এটা আমি কোনোদিনও হতে দেব না। আমি কখনো পড়াশোনাতে ফার্স্ট হতে পারিনি, তাহলে তার প্রথম হওয়াতে এত আনন্দ কিসের? যতদিন সে এই বাড়িতে থাকবে ততদিন আমি শান্তি পাবো না। কে লোক থাকার। রাধা যখন তার রুমে বসে পড়াশোনা করছিল, এমন সময় চম্পা সেখানে যায়। দিদি দিদি, আমার পিঙ্ক কালারের লিপস্টিকটা কোথায়? লিপস্টিক? আমি জানি না রে চম্পা। আমার লিপস্টিক চুরি করে বলছো জানো না?
চম্পা জোরে জোরে চিৎকার করছিল। এমন সময় তার বাবা রুমের ভেতরে আসে। কি হয়েছে চম্পা, তুই এত জোরে জোরে চিৎকার করছিস কেন? বাবা, এই কালো মেয়েটা আমার লিপস্টিক চুরি করে নিজের ব্যাগে রেখেছে, এখন আমাকে ফেরত দিচ্ছে না। না বাবা, আমি সত্যি কথা বলছি, আমি কিছুই চুরি করিনি। তুমি 1 মিনিট দাঁড়াও বাবা, এখনই বোঝা যাবে কে সত্যি কথা বলছে। এরপর চম্পা রাধার কলেজ ব্যাগের ভেতরে হাত দিয়ে একটি পিঙ্ক কালারের লিপস্টিক বার করে। এই দেখো বাবা। রাধা, তোর যখন লিপস্টিকের প্রয়োজন ছিল তাহলে নিজের বোন থেকে চেয়ে নিতে পারতি। তুই চুরি করে নিজের ব্যাগের মধ্যে কেন ঢুকিয়েছিলি? তোর কি মনে হয় এভাবে লিপস্টিক লাগিয়ে তুই দেখতে বেশি সুন্দর হয়ে যাবি? এসব ভুল ধারণা ছেড়ে দে রাধা। বাবা, তুমিও আমাকে এরকম করে বলছো? তোর নাটক বন্ধ কর। তোর প্রতিদিনের নাটক দেখে আমি বিরক্ত হয়ে গেছি। এই বাড়ি ছেড়ে তুই কোথাও চলে যেতে পারিস না? রাধার বাবা এই বলে সেখান থেকে চলে যায়। রাধার ব্যাগে লিপস্টিক লুকিয়ে রাখার প্ল্যান সাকসেসফুল হয়ে গেছে। এবার কেউ রাধাকে কেক কাটার জন্য ডাকবে না। রাধা সব সময় বাড়িতে খারাপ কথা শুনে শুনে মনে মনে অনেক কষ্ট পেত। সে অনেক ভেঙে পড়েছিল। পরের দিন সকালে রাধা যখন এক পার্কে দুঃখী হয়ে বসেছিল, এমন সময় তার ম্যাডাম সেখানে আসে। আরে, কেমন আছো? ভালো আছি ম্যাডাম। স্কুলের সময় থেকে আমি দেখছি যখন তোমার মন খারাপ থাকে তুমি এখানে এসে বসে থাকো। আমি সব জানি রাধা, আমাকে বলো কি হয়েছে? বিশেষ কিছু হয়নি ম্যাডাম, সেই একই জিনিস। আমার গায়ের রং কালো, তাই আমাকে এসব কথা শুনতে হয়। শোনো রাধা, এটা তোমার জন্য ভালো জায়গা নয়। এরকম ছোট শহরে থাকলে তোমাকে এসব শুনতেই হবে। তুমি কোনো বড় শহরে গিয়ে পড়াশোনা করো। তুমি নিজেকে এমন ভাবে তৈরি করো যেন খারাপ লোকেরা তোমার আশেপাশেও না যেতে পারে। এরপর বেশ কয়েকদিন কেটে যায় এবং রাধা একটি বড় শহরে চলে যায়। রাধা সেখানেই একটি রুম ভাড়া নেয়। রাধা যখন তার ঘরে বসেছিল, এমন সময় সুরেশ তাকে ফোন করে। তাহলে তুমি কি চাইছিলে সুরেশ? আমি সারা জীবন ওই শহরে পড়ে থাকতাম? সেখানে থাকলে আমি ভালো চাকরিও পেতাম না, আর ভবিষ্যতে কোনো কিছুই করতে পারতাম না। সেখানে থাকলে সবাই কালো কালো বলে আমাকে আরো বেশি বিরক্ত করে দিত। তারা সবসময় আমাকে অপমান করত। এসব আমি আর সহ্য করতে পারছিলাম না সুরেশ। রাধা, তুমি আবার সবার কথায় কান দেওয়া শুরু করলে কেন? মানুষ সব সময় কিছু না কিছু বলতে থাকে। আগে তো তুমি তাদের কথায় কিছু মনে করতে না, তাহলে এখন কি হলো? আমি তাদেরকে অন্য কিছু করে দেখাতে চাই। আমি লাইফে এমন কিছু করতে চাই যাতে তারা সারা জীবনের জন্য চুপ হয়ে যায়। আমি জানি সুরেশ, তুমি আমার সিচুয়েশন বুঝতে পারবে। অপরদিকে রাধার মায়ের বাড়িতে রাধার মা যখন দুঃখী হয়ে সোফার উপরে বসেছিল। যা হয়েছে ভালো হয়েছে, এবার তুমি রাধাকে ভুলে যাও এবং আমাদের ছোট মেয়ে চম্পার কথা চিন্তা করো। আমি শুধু এটাই প্রার্থনা করি, আমার মেয়ে রাধা যেখানেই থাকুক সে যেন খুব ভালো থাকুক, সে যেন নিজের জীবনে অনেক উন্নতি করতে পারুক। অপরদিকে চম্পাও তার রুমে বসে বসে তার দিদির কথাই চিন্তা করছিল। এই কালো মেয়ের সবকিছু এবার আমার হয়ে গেল। ভালোই হয়েছে সে বাড়ি ছেড়ে চলে গেছে। নতুন শহরে থেকে রাধা নিজের পড়াশোনা করতে শুরু করে দেয়। রাধা ভালো করেই জানতো সুরেশ তাকে অনেক ভালোবাসে আর সে কোনোদিনও তাকে ভুলতে পারবে না। কিন্তু রাধা নিজের জীবনে অনেক উন্নতি করতে চাইতো। নতুন শহরে তার পড়াশোনা কমপ্লিট হওয়ার পর সে একটি বড় কোম্পানিতে ম্যানেজারের চাকরি পেয়ে যায়। অফিসে রাধা খুব ভালোভাবে কাজ করায় কেউ তার কালো রং নিয়ে কোনো কথাই বলতো না। রাধা এত মন দিয়ে কাজ করত যে তার সামনে অন্যান্য ম্যানেজারগুলো পিছিয়ে যেত। একদিন রাধা যখন তার কেবিনে বসেছিল, এমন সময় কোম্পানির বস সেখানে আসে। রাধা, তোমার জন্য আমাদের কোম্পানির প্রোডাক্ট অনেক পপুলার হয়ে গেছে। তুমি না থাকলে আমাদের এই জায়গায় পৌঁছাতে অনেক সময় লেগে যেত। থ্যাংক ইউ সো মাচ স্যার, কিন্তু আমার এই কাজের জন্য আমাকে একটা প্রমোশন দেওয়া দরকার। কি বললে? প্রমোশন? না না, প্রমোশন নয়, আমি তোমাকে এই কোম্পানি ডাইরেক্টর বানাতে চাই। কি বললেন স্যার? আপনি কি সত্যি কথা বলছেন? থ্যাংক ইউ সো মাচ স্যার। শুধু থ্যাংক ইউ বললে হবে না, এটার জন্য তোমাকে পার্টি দিতে হবে। ঠিক আছে স্যার, আমি পার্টি দেব। এরপর রাধা অনেক খুশি হয়ে তার রুমে ফিরে যায়। এই খুশির খবরটি সুরেশকে শোনানোর জন্য রাধা তাকে ফোন করে। অপরদিকে সুরেশের মা ফোন তোলে। হ্যালো, কে? হ্যালো, আন্টি সুরেশ আছে? আরে, তুই সেই কালো মেয়েটা বলছিস তো? ভালো করে আমার কথা শোন, কয়েকদিনের মধ্যে সুরেশের বিয়ে আছে। এরপর তুই যদি তাকে ফোন করিস তাহলে আমরা পুলিশ কমপ্লেন করে দেব। কিন্তু আন্টি, এই ব্যাপারে তো আমি কিছুই জানি না। আমি শুধু একবার সুরেশের সঙ্গে কথা বলতে চাই। সে তোর সঙ্গে আর কোনো রকমের কথা বলতে চাই না।
সে আমাকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যদি সেই কালো মেয়েটা ফোন করে তাহলে তুমি কেটে দিও। আন্টি, আপনি এরকম করে বলছেন কেন? তুই যদি সত্যি সুরেশকে ভালোবেসে থাকিস আর যদি তার ভালো চাস তাহলে তুই তার থেকে দূরে থাক। এই বলে সুরেশের মা সরলা ফোন রেখে দেয়। অপরদিকে রাধা অনেক দুঃখী হয়ে যায়। এসব কি হচ্ছে? সুরেশের মা আমার সঙ্গে এভাবে কথা বললো কেন? সুরেশ যদি সত্যি আমাকে ভালোবেসে থাকে তাহলে সে আমাকে অবশ্যই ফোন করবে। এভাবে কয়েক মাস কেটে যায়। জীবনে উন্নতি করতে করতে রাধা নিজের পুরানো জীবনের কথা ভুলে যেতে থাকে। এবার কেউ তাকে তার কালো রঙের জন্য কিছুই বলতো না। সে খুব ভালোভাবেই নিজের জীবন কাটাতো। এরপর একদিন রাধার কোম্পানির বস রোহিত বিজনেস মিটিং এর জন্য তার সঙ্গে সুইজারল্যান্ড যায়। ওয়াও, সুইজারল্যান্ড কত ভালো জায়গা, ইচ্ছে করছে এখানেই থেকে যায়। তুমি এখানে থেকে গেলে আমি তোমাকে ছাড়া একা হয়ে যাব রাধা। আরে স্যার, আপনি এভাবে বলছেন কেন? আমি ঠিক বলছি রাধা, আই লাভ ইউ সো মাচ। তুমি কি আমাকে বিয়ে করবে? রোহিতের কাছে হঠাৎ বিয়ের প্রস্তাব পেয়ে রাধা মনে মনে অনেক খুশি হয়ে যায়। আই লাভ ইউ টু রোহিত। হ্যাঁ, আমিও তোমাকে বিয়ে করতে চাই আর আমিও তোমাকে অনেক ভালোবাসি। এরপর রাধা কিছু সময় পর রুমে ফিরে নানা রকম কথা চিন্তা করতে থাকে। রোহিতকে আমি বিয়ের জন্য বলে তো দিলাম, কিন্তু এটা ভুল সিদ্ধান্ত হয়ে যাবে না? তাহলে সুরেশের কি হবে? কিন্তু সুরেশের মা তো আমাকে বলেই দিয়েছিল যে সে অন্য কারোর সঙ্গে বিয়ে করছে। সুরেশকে ফোন করতে বারণ করে দিয়েছে, কিন্তু সুরেশও তো আমাকে একবারও ফোন করলো না। হয়তো সুরেশ ইচ্ছে করিয়ে আমাকে সরাসরি বারণ না করতে পেরে তার মাকে দিয়ে ফোন করিয়েছে। রাধা সুরেশকে নিয়ে ভাবতে থাকে। অপরদিকে সুরেশ তখন তাদের শহরের একটি সিনেমা হলে এক মেয়ের সঙ্গে বসে সিনেমা দেখছিল। সুরেশ, তোমার মা আমাকে খুব পছন্দ করে। হ্যাঁ, মা প্রথম থেকে চাইতো আমি যেন বাবার বন্ধুর মেয়েকে মানে তোমাকে বিয়ে করি। এখন তার মনের ইচ্ছা পূরণ হতে চলেছে। আচ্ছা, তাহলে তুমি নিজের মায়ের কথায় আমাকে বিয়ে করতে যাচ্ছ? আমার জন্য তোমার মনে কোনো রকমের ফিলিংস নেই? আচ্ছা মিনতি, তুমি বসো, আমি তোমার জন্য পপকর্ন নিয়ে আসছি। এই বলে সুরেশ পপকর্ন আনার জন্য সিনেমা হলের বাইরে চলে যায়। মিনতিকে রাধার ব্যাপারে বলা ঠিক হবে না। কয়েকদিন পর তার সঙ্গে আমার বিয়ে হবে। এবার মিনতিই আমার জন্য সবকিছু। অপরদিকে রাধার মায়ের বাড়িতে। তোমার সব গহনা কোথায় চলে গেল রচনা? আমি জানি না, তোমাকে আর কতবার বলবো? তোমাকে জিজ্ঞাসা না করলে কাকে জিজ্ঞাসা করব? সত্যি করে বলো, অত গহনা কোথায় গেল? বাবা, আমার মনে হয় মা সব গহনা ওই কালো মেয়ে রাধাকে দিয়ে দিয়েছে। হ্যাঁ, দিয়ে দিয়েছি। আমি সবকিছু তাকেই দিয়েছি, কারণ সব গহনাগুলো তার বিয়ের জন্যই রাখা ছিল। তোকে আমি বারণ করে দিচ্ছি চম্পা, আর কোনোদিন রাধাকে কালো বলবি না, না হলে খুব খারাপ হয়ে যাবে। একবার নয়, আমি বারবার বলবো কালো কালো কালো। এতদিনে সে হয়তো মারাও গেছে। চম্পা একদম ঠিক কথা বলছে। এতদিনে সে আমাদের জীবন খারাপ করে দিয়েছিল। ভালো হয়েছে সে এখান থেকে চলে গেছে। আগে তুমি এটা বলো, তুমি সব গহনা তাকে কেন দিয়ে দিলে? তোমরা দুজন সব সময় আমার মেয়েকে কালো বলে খোঁটা দিতে, বারবার তাকে বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলতে। তারপর সেই দিন রাতে যখন খুব বৃষ্টি হচ্ছিল, আমি দেখলাম রাধা জামা কাপড়ের ব্যাগ নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে আছে। রাধা, তুই এখানে কি করছিস? আর এই ব্যাগগুলো কেন? মা, আমি যাচ্ছি। এত রাতে তুই কোথায় যাচ্ছিস? বাইরে কত বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির রাত্রে কোথায় যাবি? মা, আমি মুম্বাই যাব। বাকি পড়াশোনা আমি সেখানে গিয়েই কমপ্লিট করব। আমি নিজের লাইফে কিছু করে দেখাতে চাই। এখানে সবাই আমাকে কালো কালো বলে অপমান করে, আমি আর সহ্য করতে পারছি না মা। আমি সবসময় এটা চাইতাম রাধা, যে তুই পড়াশোনা করে অনেক উন্নতি কর, যাতে কেউ তোকে নিয়ে কিছু কথা না বলতে পারে। এই বাড়িতে থাকলে তুই কখনোই উন্নতি করতে পারবি না। তুই যা, আমি তোকে আর আটকাবো না। তার আগে একটু অপেক্ষা কর, আমি আসছি। এই বলে কিছুক্ষণ পর গহনা নিয়ে রচনা সেখানে এসে উপস্থিত হয়। আরে মা, এসব তুমি কি নিয়ে এলে? এই সব আমার বিয়ের গহনা, আমি তোর বিয়ের জন্যই রেখেছিলাম। এবার তুই এইগুলো সঙ্গে নিয়ে যা। এগুলো বিক্রি করে নিজের পড়াশোনা শেষ কর। আমি চাই তুই যেন নিজের লাইফে অনেক উন্নতি করিস। এবারে যা, দেরি হয়ে যাবে। আর হ্যাঁ, নতুন শহরে নিজের ভালো করে খেয়াল রাখিস। সেই রাতে আমার রাধা চিরদিনের জন্য বাড়ি ছেড়ে চলে গেল। ভালোই হয়েছে সে চলে গেছে, কিন্তু তুমি তাকে আমার ভাগের গহনা কেন দিলে? চম্পা, তুই চিন্তা করিস না,
আমি তোকে রাধার চাইতেও ভালো কলেজে পড়াশোনা করাবো। আমি সব সময় তোর সঙ্গে আছি। বাবা আমার পড়াশোনার কথা বলছে, কিন্তু আমি তো আর পড়াশোনা করতে চাই না। বাবাকে কিভাবে বারণ করব? তাছাড়া কলেজে তো সবাই পড়াশোনা করতে যায়, আমি না হয় মজা করে দিন কাটিয়ে দেব। অপরদিকে সুইজারল্যান্ডে রাধা এবং রোহিত যখন একটি কফি হাউসে বসেছিল। রাধা, ইন্ডিয়াতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমরা বিয়ের প্ল্যানিং করে নেব। তুমি নিজের বাবা মাকে মুম্বাইয়ে ডেকে নেবে। ঠিক আছে, আমি বাবা মায়ের সঙ্গে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলবো। অন্যদিকে রাধার মায়ের বাড়িতে, আমার তো আরো জামা কাপড়ের প্রয়োজন। এত কম জামা কাপড়ে আমি কলেজের স্টাইল দেখাতে পারবো না। আমি চাই সবাই যেন আমার দিকেই তাকিয়ে থাকুক, আর আমাকে দেখে সবাই যেন ইমপ্রেস হয়ে যায়। আরে কি হয়েছে চম্পা, কি চিন্তা করছিস? বাবা, আমার কিছু টাকার প্রয়োজন, নতুন জামা কাপড় কিনবো। আরে হ্যাঁ, অবশ্যই। তোর কলেজ অ্যাডমিশন হওয়ার আগেই আমরা শপিং করতে যাব, ঠিক আছে তো? থ্যাংক ইউ বাবা। বাবা, আমি ভাবছি একটা নতুন স্কুটি আর নতুন ল্যাপটপও নেব। আরে হ্যাঁ, সব হয়ে যাবে, চিন্তা করিস না। এইদিকে সুইজারল্যান্ডে রাধা তার মায়ের কথা চিন্তা করতে থাকে। রোহিতের সঙ্গে বিয়ে করার ব্যাপারে মাকে কিছু বলা হলো না। মা প্রথম থেকেই চাইতো আমি যেন অনেক উন্নতি করি। আজ মায়ের ইচ্ছে পূরণ হয়ে গেছে, কিন্তু মা আমার সঙ্গে নেই। মা আমার থেকে অনেক দূরে হয়ে গেছে। রাধা এইসব কথা ভাবতে ভাবতে তার মাকে ফোন করে। হ্যালো মা। রাধা, কেমন আছিস তুই? এত বছর পর নিজের মায়ের কথা মনে পড়লো। মা, আমার সবসময় তোমার কথা মনে পড়ে, কিন্তু ফোন করতে ভয় পাই। যদি আমার সঙ্গে কথা বলতে দেখে বাবা তোমার উপর রেগে যায়। আচ্ছা মা, তুমি কেমন আছো বলো? আমি খুব ভালো আছি। বসে বসে একটা বিয়ের কার্ড দেখছিলাম। তোর সেই বন্ধু সুরেশের সামনের মাসে তার বিয়ে। নিশ্চয়ই তুই জানবি, কারণ তোরা তো খুব ভালো বন্ধু ছিলিস। কি বললে? সুরেশের বিয়ে? মানে হ্যাঁ হ্যাঁ, আমি জানি। অপরদিকে সুরেশদের বাড়িতে, মা কাজ হয়ে গেছে। ওই কালো মেয়ের বাড়িতে সুরেশের বিয়ের কার্ড দিয়ে এসেছি। এতক্ষণে তার মা হয়তো তার কাছে খবরটি পৌঁছেই দিয়েছে। হ্যাঁ, খুব ভালো করেছিস। রাধাও বসে বসে সুরেশের কথা ভাবছিল। সুরেশের মা ঠিকই বলছিল, তার মানে সত্যি সত্যি সুরেশ অন্য কাউকে পছন্দ করে আর তাকে বিয়েও করতে চলেছে। তাহলে আমি তার ব্যাপারে এত ভাবছি কেন? এবার আমাকে সুরেশকে ভুলে যেতে হবে আর রোহিতের সঙ্গে ভালোভাবে জীবন শুরু করতে হবে। এবার থেকে রোহিত আমার জন্য সবকিছু। অন্যদিকে রাধার মায়ের বাড়িতে, আমার অনেকগুলো জামা কেনা হয়ে গেল। এসব জামা পরে আমাকে নায়িকা মনে হবে। বাহ, কত আনন্দ হচ্ছে। চম্পা, তোর বাবা তোর পেছনে অনেক টাকা খরচ করছে। কলেজে গিয়ে ভালোভাবে পড়াশোনা করিস। তুমি আমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করো না। তুমি আমার মা নয়, তুমি সেই কালো মেয়ের মা। সেটা না হলে তুমি সব গহনা তাকে দিয়ে দিতে না। চম্পা, গায়ের রং কালো হয়ে গেলে মানুষের পরিচয় নষ্ট হয়ে যায় না। সত্যি কথা এটাই যে রাধা এই বাড়ির বড় মেয়ে আর তুই তার ছোট বোন। এবার বুঝতে পেরেছিস? আমি কারোর ছোট বোন নয় মা, আমি এই বাড়ির একমাত্র মেয়ে। তুই সব সময় রাধাকে উল্টোপাল্টা কথা বলিস। আমার বিশ্বাস, যখন তোর বিপদের সময় আসবে তখন রাধা সব থেকে আগে তোর পাশে দাঁড়াবে। রচনা দেবী তার ছোট মেয়েকে এইসব কথা বলে নিজের রুমে চলে যায়। সে নিজের রুমে গিয়ে দাঁড়িয়েছিল, এমন সময় তার ফোন বেজে ওঠে। হ্যালো মা, আমি তোমাকে রোহিতের ব্যাপারে বলেছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। তা কি হয়েছে বল। মা, খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করে নেব ভাবছি। আরে, এ তো দারুণ খবর। রোহিত তোকে পছন্দ করে, আর যখন থেকে সে তোকে বিয়ের প্রস্তাব দিয়েছে আমিও চাইছিলাম তুই যেন এই বিয়েতে রাজি হয়ে যাস। এখন তো তুই নিজের কেরিয়ারেও সেটেল হয়ে গিয়েছিস আর ভালো টাকা ইনকামও করছিস। তাই এবার দেরি না করে তাড়াতাড়ি বিয়েটা করে ফেল। হ্যাঁ মা, আমিও এটাই ভেবেছি। তুমি, বাবা আর চম্পা বিয়ের আগে থাকতে এখানে চলে এলে আমার খুব ভালো লাগবে। আমরা সবাই মিলে খুব আনন্দ করব। তাছাড়া বিয়ের অনেক কাজও তো আছে, সবাই একসঙ্গে করলে কিছুই মনে হবে না। আমি তোকে কোনো রকমেরই মিথ্যে কথা বলতে চাই না রাধা, কিন্তু তোর বাবা আর তোর ছোট বোন তোকে একদমই ভালোবাসে না। তারা কোনোভাবেই তোর সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। কিন্তু তুই চিন্তা করিস না, তোর মা তোকে অনেক ভালোবাসে। আমি তোর বিয়েতে থাকি আর না থাকি, আমার আশীর্বাদ সবসময় তোর সঙ্গেই থাকবে। মায়ের কথা শুনে রাধার খুব খারাপ লাগে এবং সে ফোন রেখে দেয়। মা একদম ঠিকই বলেছে, আমার বাবা আমাকে একদমই ভালোবাসে না। সে আমাকে কেন ভালোবাসবে? আমি তো এক অনাথ মেয়ে। সেই রাতে বাড়ি ছাড়ার সময় মা একদম সত্যি কথাই বলেছিল।
রাধা বসে বসে সেই বৃষ্টির রাতের কথা ভাবছিল, যেদিন সে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিল। এবারে যা রাধা, বেশি দেরি হলে তোর বাবা উঠে পড়বে। মা, আমি প্রথম থেকে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব ভেবেছিলাম, কিন্তু জিজ্ঞাসা করতে পারিনি। হ্যাঁ বল না রাধা, কি জিজ্ঞাসা করতে চাস? মা, তুমি আর বাবা দুজনেই অনেক ফর্সা, কিন্তু আমি এরকম কালো হলাম কেন? তাছাড়া তোমাদের দুজনের ব্লাড গ্রুপের সঙ্গে আমার ব্লাড গ্রুপও তো ম্যাচ করেনি। তাহলে কি আমি তোমাদের সন্তান নয়? এখন তুই বড় হয়ে গেছিস রাধা, তোর অনেক বুদ্ধিও হয়েছে, তাই এবার আমি তোকে সব সত্যি কথা জানিয়ে দেব। কিরকম সত্যি কথা মা? আমাদের বিয়ের 6 বছর হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের কোনো সন্তান হচ্ছিল না। মানুষের কাছে নানা রকমের কথা শুনে আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম। তারপর আমি ঠিক করি আমি এক অনাথ আশ্রম থেকে বাচ্চা পালতে নেব, কিন্তু তোর বাবা এতে রাজি ছিল না। আমি কখনো এটা হতে দেব না। কারোর অবৈধ সন্তান আমি নিজের বাড়িতে এনে মানুষ করতে পারবো না। কিন্তু মদন, শিশুরা তো নিষ্পাপ হয়, তাদের কোনো দোষ থাকে না। আমি ভেবেই নিয়েছি আমি সন্তান পালতে নেব। যা করার আছে করো, কিন্তু আমি কখনো তাকে নিজের সন্তান হিসেবে মানব না। এরপর আমি তোকে পালতে নিয়ে আসি। তোকে নিয়ে আসার 3 বছর পর আমাদের বাড়িতে চম্পা জন্ম নেয়। তারপর থেকে তোর বাবা সবসময় শুধু তাকেই ভালোবাসতো আর তাকেই নিজের সন্তান মনে করত। তোমার কাছে এইসব কথা হয়তো না জিজ্ঞাসা করলেই বেশি ভালো হতো মা। এগুলো শুনে আমার খুব কষ্ট হচ্ছে। কষ্ট পাস না রাধা, তুই সাবধানে যা। আর একটা কথা মনে রাখিস, তোর মা তোকে কিন্তু অনেক ভালোবাসে। রাধা তার বাড়িতে বসে বসে পুরানো কথাগুলো ভাবছিল। কাউকে আমার বিয়েতে আসতে হবে না, আমি একাই সবকিছু করে নেব। আমার মতো অনাথদেরকে সবকিছু নিজেকেই করতে হয়। অন্যদিকে রাধার পুরানো শহরে খুব ধুমধাম করে সুরেশ এবং মিনতির বিয়ে হয়ে যায়। বিয়ে করে মিনতি সুরেশের সঙ্গে তার বাড়ি চলে আসে। আরে সুরেশ, আজ আমাদের বিয়ের প্রথম দিন, তুমি বসে বসে কি ভাবছো বলো তো? তুমি কি বিয়েতে খুশি নেই? না মানে কই, কিছু ভাবছি না তো। সারাদিন একটু খাটাখাটনি হয়েছে, তাই একটু টায়ার্ড লাগছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি রেস্ট করে নাও। এদিকে সুরেশ এবং মিনতির বিয়ে হয়ে যায়। অপরদিকে রাধা এবং রোহিত সুইজারল্যান্ড থেকে দেশে ফিরে আসে। একদিন রাধা যখন তার কেবিনে বসেছিল, এমন সময় রোহিত তার কাছে আসে। রাধা চলো, কোম্পানির সিইও আমাদেরকে তার কেবিনে ডেকেছে। নিশ্চয়ই আমাদের জন্য কোনো ভালো খবর আছে। হ্যাঁ হ্যাঁ চলো। এরপর রোহিত এবং রাধা কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসারের কাছে যায়। রোহিত এবং রাধা, তোমাদের জন্য আমাদের কোম্পানি অনেক ভালো প্রফিট করেছে। রোহিত, তুমি একজন ম্যানেজার হিসেবে কর্তব্য খুব ভালোভাবে পালন করেছো। তুমি নিজের টিমকে খুব ভালোভাবে হ্যান্ডেল করেছো। আর হ্যাঁ রাধা, বিশেষ করে তোমার কাজের জন্য কোম্পানির প্রোডাক্ট অনেক পপুলার হয়েছে। ডাইরেক্টর হিসেবে তোমার কাজ দারুণ হয়েছে। আচ্ছা, আমি শুনেছি তোমরা খুব তাড়াতাড়ি বিয়ে করছো। তোমাদের দুজনকে অনেক শুভেচ্ছা রইল। রোহিত, সত্যি তুমি অনেক লাকি যে রাধার মতো এত ট্যালেন্টেড মেয়ের সঙ্গে তোমার বিয়ে হতে চলেছে। অন্যদিকে রাধার ছোট বোন চম্পা হোস্টেলে থেকে পড়াশোনা করতে শুরু করে। হাই চম্পা, আমি তোমার রুমমেট শিল্পা। আজ রাতে আমার সঙ্গে নাইট ক্লাবে যাবে? নাইট ক্লাব? হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাব। বাহ, খুব ভালো, আমি এরকমই একটা রুমমেট চাইতাম। ওকে, এখন আমি বাইরে যাচ্ছি। এই বলে শিল্পা রুমের বাইরে চলে যায়। আরে বাহ, নাইট ক্লাব, পার্টি, ডান্স, মিউজিক এসব করতে কত ভালো লাগবে। বাড়ি ছেড়ে হোস্টেলে থেকে পড়াশোনা করার মজাটাই আলাদা। কেউ এখানে আমাকে আর আটকাতে পারবে না। কি হলো রোহিত, তোমাকে দেখে দুঃখী মনে হচ্ছে কেন? না রাধা, সেরকম কোনো ব্যাপার নয়। রাধা, আজ কোম্পানির সিইও তোমার খুব নাম করলো, তাই না? নাম তো করবেই, কারণ আমার জন্য কোম্পানির অনেক লাভ হয়েছে। আজ পর্যন্ত কোম্পানির কোনো ম্যানেজার এত ভালো কাজ করতে পারেনি, এটা তুমিও খুব ভালো করেই জানো। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। অপরদিকে সুরেশদের বাড়িতে। আরে সুরেশ, তুমি কোথায় যাচ্ছ? আমার কিছু কাজ আছে, সন্ধ্যা পর্যন্ত চলে আসবো। সুরেশের চলে যাওয়ার পর মিনতির কাছে ফোন আসে। হ্যালো, হ্যাঁ বলো, কি হয়েছে? এখন আমার স্বামী বাড়িতে নেই, তুমি চাইলে আমি তোমার সঙ্গে দেখা করতে যাব। আচ্ছা ঠিক আছে, আমি আসছি তাহলে। সেদিন রাতের বেলা রাধার মা তার বাবার কাছে যায়। আরে মদন, তোমার কাছে কি চম্পার ফোন এসেছিল? হঠাৎ করে তুমি চম্পার কথা চিন্তা করছো কেন? হোস্টেলে যাওয়ার পর থেকে মেয়েটা আমাকে একবারও ফোন করেনি। আমি তাকে ফোন করলেও সে রিসিভ করছে না। চম্পা শুধুমাত্র আমার মেয়ে, তোমাকে তাকে নিয়ে চিন্তা করতে হবে না।
তোমার যা বলার আছে বলো, কিন্তু রাধার মতো চম্পাও আমারই মেয়ে, চিন্তা তো হবেই। আর একটা কথা, তুমি চম্পাকে একটু বেশি ছাড় দিয়ে ফেলছো। এমন কিছু না হয় যে সে তোমার নাম ভালো করার জায়গায় আরো খারাপ করে দেয়। চুপ করো তুমি। চম্পার উপরে আমি বিশ্বাস করি, সে এমন কিছু করবে না। মদন এই বলে রুম থেকে বেরিয়ে পড়ে। কয়েকদিন পর মুম্বাই শহরে খুব ধুমধাম করে রাধা এবং রোহিতের বিয়ে হয়ে যায়। বিয়েতে সবাই রাধার অনেক নাম করতে থাকে। সবার কথা শুনে রোহিতের একটু খারাপ লাগতে শুরু হয়। অপরদিকে সুরেশও তার বাড়িতে বসে বসে রাধার কথাই চিন্তা করছিল। রাধা আমাকে ভুলে গিয়ে অন্য কোনো ছেলের সঙ্গে বিয়ে করে নিল। আরে সুরেশ, তুমি সবসময় কিসব চিন্তা করতে থাকো বলো তো? আরে না না, আমি একটু কাজের ব্যাপারে চিন্তা করছিলাম। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন রোহিত যখন তার বাড়িতে দুঃখী মনে বসেছিল, এমন সময় রাধা তাকে বলে, আরে রোহিত, আজকাল তুমি দেখছি বেশি চিন্তিত হয়ে থাকো। আমাদের বিয়েতে তুমি হ্যাপি আছো তো? রাধা, সকলের মুখে তোমার এত সুনাম শুনে এখন আমার মনে হয় হয়তো আমি তোমার যোগ্য নয়। তুমি আমার থেকেও ভালো ছেলে ডিজার্ভ করো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে রোহিত? এই কোম্পানিতে কাজ করে আমি যত নাম অর্জন করেছি, এসব কিছু তোমার জন্যই হয়েছে। আমি তোমার কাছ থেকেই কাজ শিখেছি। তুমি আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। পরের দিন সকালে চম্পা যখন তার হোস্টেল রুমে ঘুমিয়েছিল, এমন সময় তার বাবা তাকে ফোন করে। অনেক সময় পর্যন্ত রিং হওয়ার পরেই চম্পা ফোন তোলে। চম্পা, কাল সারা রাত তুই কোথায় ছিলি? তোকে আমি বারবার ফোন করছিলাম। আসলে বাবা, কাল আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, তাই তোমার ফোন রিসিভ করতে পারিনি। তুই তো বাড়িতে কোনোদিন এত তাড়াতাড়ি ঘুমাস না, হোস্টেলে যেতে তাড়াতাড়ি ঘুমানো শুরু করে দিলি। হ্যাঁ বাবা, মানে পড়ার অনেক চাপ থাকে তো, তাই সকালে তাড়াতাড়ি উঠে পড়াশোনা করতে হয়। সেসব ঠিক আছে, কিন্তু এখন সকাল 11টা বাজে, এত দেরি পর্যন্ত ঘুমাচ্ছিলি কেন? বাবা, এভাবে তুমি প্রত্যেক দিনই সন্দেহ করলে আমি পড়াশোনা ছেড়ে বাড়ি ফিরে যাব। তুমি কি ভাবছো আমি পড়াশোনা না করে সারা রাত পার্টি করি? আরে না না, আমি তোর উপর সন্দেহ করছি না। বাবা, আর একটা কথা, তুমি তাড়াতাড়ি আমাকে 10,000 টাকা পাঠিও। একটা প্রজেক্ট করতে গিয়ে আমার সব টাকা শেষ হয়ে গেছে। এই তো কয়েকদিন আগে তোকে 10,000 টাকা পাঠিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি টাকা পাঠিয়ে দেব, তুই ভালো করে পড়াশোনা করিস। ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, আমি সব সময় পড়াশোনাই করি। চম্পা এই বলে ফোন রেখে দেয়। হ্যাঁ, পড়াশোনা করে কি হবে? প্রতিদিন রাত্রে ডান্স, মিউজিক, বাইরের খাবার। বাহ বাবা বাহ, আমি প্রথম থেকে এরকমই একটা জীবন চাইতাম। অপরদিকে রোহিতদের কোম্পানিতে রোহিত তার কোম্পানির সিইও এর সাথে বসে কিছু ডিসকাশন করছিল। রোহিত, আমেরিকা থেকে কয়েকজন ক্লায়েন্ট এসেছে, তাদের কাজে আমি অনেক ব্যস্ত আছি। জানি না কবে কাজগুলো শেষ হবে। কি বললেন স্যার? আমেরিকা থেকে ক্লায়েন্ট এসেছে? আমি তো এ ব্যাপারে কিছু জানি না। আচ্ছা ঠিক আছে, আমি ক্লায়েন্টদের সঙ্গে দেখা করে নিচ্ছি। আরে না রোহিত, তোমাকে তাদের সঙ্গে দেখা করতে হবে না। তারা বিশেষ করে রাধার সঙ্গে দেখা করতে চায়। কিন্তু অজয় বাবু, রাধাকে সবকিছু আমি শিখিয়েছি। তোমার একটু ভুল হচ্ছে রোহিত। রাধা অনেক ট্যালেন্টেড মেয়ে, সে এখান থেকে কিছু শেখেনি। এখানে সবাই তার থেকে অনেক কিছু শিখতে পেরেছে। ঠিক আছে, আমি যাই। রাধাকে ক্লায়েন্টদের সঙ্গে দেখা করাতে হবে। কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার অজয় এই বলে সেখান থেকে চলে যায়। এরপর রোহিত কফি খাওয়ার জন্য কোম্পানির ক্যান্টিনে আসে। রাধা রাধা রাধা, সবাই তাকে নিয়ে মাথায় করে ঘুরছে। এই কোম্পানিতে আমার কোনো গুরুত্বই নেই, যেন মনে হচ্ছে তার জন্য কোম্পানি চলছে। রোহিত রেগে গিয়ে সব কথা ভাবতে থাকে। অপরদিকে সুরেশদের বাড়িতে মিনতি কারোর সঙ্গে ফোনে কথা বলছিল। তোমাকে আমি বারবার বারণ করেছি কাঞ্চন, এভাবে যখন তখন ফোন করবে না। আমার নতুন নতুন বিয়ে হয়েছে, আমাকে একটু সময় দাও, আমি সব কিছু ঠিক করে দেব। আমি জানি তোমার নতুন বিয়ে হয়েছে, কিন্তু তোমাকে আমার প্রয়োজন মিনতি। তুমি যেমন ভাবে পারো কাল আমার সঙ্গে দেখা করতে চলে এসো, সাথে কিছু টাকা নিয়ে আসবে। কি বললে? আবার টাকা? ঠিক আছে, আমি টাকার ব্যবস্থা করার চেষ্টা করছি। মিনতি এই বলে ফোন রেখে দেয়। অপরদিকে মুম্বাই শহরে রোহিত যখন তার কেবিনে বসেছিল, এমন সময় এক মেয়ে সেখানে আসে। হ্যালো রোহিত, আমার নাম জুলি, আমি আজকেই জয়েন করেছি। আমি আপনার নতুন অ্যাসিস্ট্যান্ট। হাই জুলি। আপনি এখন অনেক চিন্তিত আছেন। আমি এখানে আপনার চিন্তা দূর করার জন্যই এসেছি। এই মুহূর্তে আমরা কোন কোন প্রজেক্টের উপরে কাজ করছি আপনি সমস্ত ডিটেলস গুলো আমাকে পাঠিয়ে দিন, আমি সেগুলো দেখে নেব। ঠিক আছে জুলি, আমি সবগুলো পাঠিয়ে দিচ্ছি।
রোহিতের নতুন অ্যাসিস্ট্যান্ট জুলি কয়েকদিনের মধ্যেই অফিসের কাজের সঙ্গে সঙ্গে রোহিতের বিবাহিত জীবনের সম্বন্ধেও কথা বলতে থাকে। জুলি রোহিতকে নিজের হাতের মুঠোয় করার চেষ্টা করছিল। তারপর একদিন জুলি এবং রোহিত যখন অফিসের গার্ডেনে বসেছিল। আমি এসব থেকে অনেক বিরক্ত হয়ে গেছি। আমি যাই করি না কেন তাতে আমার কোনো নাম হয় না, সবাই সব সময় রাধার নাম করতে থাকে। রোহিত, আমি ভালো করে জানি আপনি রাধার থেকে অনেক বেশি ট্যালেন্টেড। আপনি জানেন সবাই আপনার সামনে ওই রাধার নাম কেন করে? কেন? কারণ আপনি তাকে বিয়ে করে নিয়েছেন। আপনি তাকে বিয়ে করার জন্যই সে এত বেশি রেসপেক্ট পায়, কিন্তু আসলে রাধা এত বেশি রেসপেক্টের যোগ্যও নয়। তোমার কথা আমি বুঝতে পারছি না জুলি। একবার আপনি যদি নিজেকে আয়নায় দেখতেন তাহলে আপনি নিজে বুঝতে পেরে যেতেন যে আপনাদের দুজনের মধ্যে কত পার্থক্য রয়েছে। তাকে কত খারাপ দেখতে, সে আপনার সঙ্গে ম্যাচ করে না। জুলি, সাবধানে কথা বলো। আপনি চাইলে আমার উপর রাগ করতে পারেন, কিন্তু যেটা সত্যি কথা আমি সেটাই বলেছি। জুলি রোহিতকে এইসব কথা বলছিল। অপরদিকে কিছুটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাধা তাদেরকে দেখছিল। আরে রাধা ম্যাডাম, আপনি কখন এলেন? আমি এই মাত্র এলাম। যখন তুমি আমার স্বামী মিস্টার রোহিতকে এটা বোঝানোর চেষ্টা করছিলে যে তার কি রকম মেয়ের সঙ্গে বিয়ে করা উচিত ছিল। আই এম সো সরি ম্যাডাম, আমাকে একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে। আমি তাহলে এখন আসছি, বাই। জুলি এই বলে তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায়। জুলি কি এমন ভুল কথা বলেছে? না না রোহিত, জুলি একদমই ভুল কথা বলেনি। সে একদম ঠিকই বলেছে। আমার স্বামী যখন বসে বসে অন্য কোনো মহিলার মুখ থেকে আমার ব্যাপারে উল্টোপাল্টা কথা শুনছে, তাহলে এতে তার ভুলটা কোথায়? আমার মাথা যন্ত্রণা করছে। আমি এ ব্যাপারে কোনো রকম কথা বলতে চাই না। হ্যাঁ হ্যাঁ, ধরা পড়ে যাওয়ার পর সবাই এমনটাই বলে। তবে রোহিত, কোম্পানির লোকেরা তোমার আর তোমার অ্যাসিস্ট্যান্টের ব্যাপারে নানা রকমের কথা বলতে শুরু করে দিয়েছে। কাজ ছাড়াও তোমরা অনেক জায়গাতে একসঙ্গে ঘুরে বেড়াতে থাকো। একটু সাবধানে থেকো। মান সম্মান একবার শেষ হয়ে গেলে আর ফিরে আসে না। রাধা রোহিতকে এসব কথা বলতে থাকে। অপরদিকে চম্পা তার রুমমেট শিল্পার সঙ্গে বসে বসে গল্প করছিল। আরে চম্পা, পরিষ্কার করে বল, আজ রাত্রে ডিস্কোতে যাবি তো? তুই সবসময় বলিস তোর কাছে টাকা নেই, কিন্তু তোকে দেখে মনে হয় না যে তুই কোনো মিডল ক্লাস পরিবারের মেয়ে। আরে শিল্পা, আজ পর্যন্ত কোনোদিন আমি ডিস্কো যাওয়া বন্ধ করেছি? আমি ঠিক কোনো না কোনো ভাবে টাকা জোগাড় করেই ফেলবো। বাবাকে একটা প্রজেক্টের বাহানা করলেই 1 ঘন্টার মধ্যেই টাকা পেয়ে যাব। সেদিন রাতের বেলা সুরেশদের বাড়িতে। আরে মিনতি, তুমি কোথায় যাচ্ছ? আমার একটু কাজ আছে। আমার একটা বান্ধবীকে শপিং করাতে হেল্প করতে হবে, আমি তার কাছেই যাচ্ছি। এখন রাত 9টা বাজে, এই সময় শপিং করতে গেলে কখন ফিরবে? আমি তাড়াতাড়ি চলে আসবো, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। তোমার বান্ধবীকে বলে দাও কাল সকালে শপিং করতে যাবে। আমি এত রাতে তোমাকে একা যেতে দেব না। কিন্তু সুরেশ, তুমি যদি চাও তাহলে আমিও তোমার সঙ্গে শপিং করতে চলে যাব। আরে না না সুরেশ, তোমাকে আসতে হবে না, আমি একাই ম্যানেজ করে নেব। আমাকে যেতে দাও না, আমি তাড়াতাড়ি চলে আসব। মিনা এই বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আমি তাকে বারবার করে যেতে বারণ করলাম, তারপরেও সে চলে গেল। পরের দিন সকালে রোহিত যখন তার অফিসের কেবিনে বসেছিল, এমন সময় রাধা তার কাছে যায়। এসব কি রোহিত? আমি ভাবতে পারছি না তুমি এত বেশি ভুল করবে। আমি প্রেজেন্টেশন চেক না করে ক্লায়েন্টের সঙ্গে ডিসকাস করছিলাম, তারপর আমি লক্ষ্য করলাম সেখানে অনেকগুলো ভুল রয়েছে। তাতে কি হয়েছে? ভুল মানুষের থেকেই হয়। না রোহিত, তোমার কাজ এরকম ছিল না। আমরা দুজন অনেক সময় থেকে একসঙ্গে কাজ করছি, তুমি কখনোই এরকম ভুল করো না। এটা নিশ্চয়ই তোমার ওই অ্যাসিস্ট্যান্ট জুলিরই কাজ, আর তুমি তাকে বাঁচানোর চেষ্টা করছো। তাকে ভালো করে বুঝিয়ে দাও, এরপর কোন রকম ভুল হলে আমি তাকে কোম্পানি থেকে বার করে দিতে বলবো। রাধা এই বলে নিজের কেবিনে চলে যায়। কিছু সময় পর জুলি রোহিতের কাছে আসে। রোহিত, আপনি তো ভালো করেই জানেন রাধা আমার থেকে অনেক হিংসে করে। সে সব সময় আপনার চোখে আমাকে খারাপ করার চেষ্টা করে। না না, রাধা সেরকম মেয়ে নয়। আমি সব বুঝতে পারছি রোহিত। সে ভাবছে আমি আপনাকে তার থেকে কেড়ে নেব, তাই সে ভয় পাচ্ছে। সেই ইচ্ছে করেই আমার ভুল খোঁজার চেষ্টা করছে। আমি আর এই কোম্পানিতে কাজ করব না। আমি কালকেই কোম্পানি ছেড়ে চলে যাব। এখানে থাকলে রাধা কোনো না কোনো ভাবে আমার খারাপ করার চেষ্টা করবে। না জুলি, তোমাকে কোথাও যেতে হবে না। আমাকে একটু সময় দাও, আমি কিছু একটা করছি। সেদিন রাতে রাধার মায়ের বাড়িতে। আরে মদন, আলমারিতে আমি 1 লাখ টাকা রেখেছিলাম, কিন্তু এখন কোথাও দেখতে পাচ্ছি না। জানি না টাকাগুলো কোথায় চলে গেল। সেটা আমি নিয়েছি। কি বললে? তুমি নিয়েছো? আমাকে অন্তত একবার বলে দিতে পারতে। সব কথা তোমাকে বলা গুরুত্বপূর্ণ মনে করি না,
তাছাড়া আমার মেয়ের পড়াশোনাতে প্রয়োজন হলে টাকা তো আমাকে দিতেই হবে। নিজের মেয়ের ভালোবাসায় এভাবে অন্ধ হয়ে যেও না, তার উপর একটু নজর রাখো। রচনা এবং মদন নিজেদের মধ্যে কথা বলতে থাকে। অপরদিকে তাদের ছোট মেয়ে চম্পা একটি নাইট ক্লাবে বসে পার্টি করছিল। ক্লাবটা তোর ভালো লাগছে তো? ক্লাবটা অনেক ভালো, আর এখানকার ছেলেরাও অনেক হ্যান্ডসাম। চল না গিয়ে তাদেরকে পটানোর চেষ্টা করি। অপরদিকে সুরেশদের বাড়িতে মিনতি আবার এত রাতে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। আজ আমি মিনতিকে ফলো করব। জানি না সে এত রাতে কার সঙ্গে দেখা করতে যায়। কিছু সময় পর মিনতি একটি ফাঁকা রাস্তায় যায়। সেখানে এক লোক একটি বক্স নিয়ে দাঁড়িয়েছিল। মিনতি, তাড়াতাড়ি টাকাটা দাও আর এই প্যাকেটটা নিয়ে নাও। আমার কাছে বেশি টাকা নেই, এখন এই টাকাটা নাও, পরে আরো টাকা জোগাড় করে দিয়ে দেব। কম টাকা হলে চলবে না, সব টাকা না দিলে এই প্যাকেট তুমি পাবে না। মিনতি সেই লোকটির সঙ্গে কথা বলছিল। অপরদিকে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুরেশ তাদেরকে দেখছিল। সেই প্যাকেটে কি এমন আছে যার জন্য মিনতি তাকে এত টাকা দিচ্ছে? তার মানে সেই লোকটি মিনতিকে ব্ল্যাকমেল করছে। পরের দিন সকালে চম্পা কোথাও যাওয়ার জন্য তার হোস্টেল থেকে বেরিয়ে পড়ে। পথে শিল্পার সঙ্গে তার দেখা হয়। আরে চম্পা, তুই কোথায় যাচ্ছিস? একটা ছেলের সঙ্গে ডেটে যাচ্ছি। আমি এখন পর্যন্ত তাকে দেখিনি। সে বলেছে ডিনার করার জন্য আমাকে 5 স্টার হোটেলে নিয়ে যাবে। আরে বাহ, এটা তো খুব ভালো কথা। শিল্পা এবং চম্পা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। এমন সময় একটি গাড়ি এসে সেখানে দাঁড়ায় এবং চম্পা সেই গাড়ির ভেতরে বসে সেখান থেকে চলে যায়। সেদিন রাতের বেলা রাধাদের বাড়িতে। রাধা, তোমার ফালতু কথা বন্ধ করো। তুমি শুধু শুধু জুলির পেছনে পড়ে আছো কেন? আমি তার পেছনে পড়ে আছি? সেই মেয়েটা প্রত্যেকটা কাজে ভুল করে চলেছে। তাকে কিছু বলতে গেলে সে তোমার নামে দোষ চাপিয়ে দিচ্ছে। আমি তোমার জন্য তার ভুলগুলো ইগনোর করে দিতে পারি, কিন্তু এর জন্য পরে অন্য কারোর কাছে তোমাকে অপমানিত হতে হবে। কেউ কখনো আমাকে অপমানিত করবে না, কিন্তু যতদিন তুমি এই কোম্পানিতে আছো ততদিন সবাই তোমার নাম করে করে আমাকে নিচু দেখানোর চেষ্টা করবে। রোহিত, তুমি কি আমার থেকে হিংসে করছো? আমাকে একা ছেড়ে দাও প্লিজ, এখান থেকে যাও। অপরদিকে রাধার মায়ের বাড়িতে। উফ, যখনই চম্পাকে ফোন করছি কখনো সে আমার ফোন তোলে না। মনে হচ্ছে একবার মুম্বাইয়ে গিয়ে তার হোস্টেলে গিয়ে দেখতে হবে, তখন বুঝতে পারবো সে সত্যি সত্যি ঘুমায় নাকি জেগে থাকে। আর দেরি না করে তাড়াতাড়ি মুম্বাই যাওয়ার ব্যবস্থা করো। আমার মনে হচ্ছে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। বাড়িতে কখনো সে পড়াশোনা করতো না, হঠাৎ করে এত ভালো হয়ে গেল যে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে সকালে তাড়াতাড়ি ওঠা শুরু করেছে। চম্পার বাবা মা তাকে নিয়ে চিন্তা করতে থাকে। অপরদিকে চম্পা হোটেলে এক ছেলের সঙ্গে বসে ডিনার করছিল। ডার্লিং, তোমাকে অনেক সুন্দর দেখতে। তোমাকে দেখার পর আর কিছু দেখতে ইচ্ছা করে না। থ্যাংক ইউ পিন্টু। তোমার জন্য আরেকটা ওয়াইন অর্ডার করব? না, আজ আর ড্রিঙ্ক করব না। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। এবার তাড়াতাড়ি হোস্টেলে ফিরতে হবে। তুমি চিন্তা করো না, কাল আবার দেখা করব। পরের দিন সকালবেলা রোহিতের অফিসের ক্যান্টিনে। রোহিত, প্লিজ আর একটা স্যান্ডউইচ খাও। আমি অনেক ভালোবেসে তোমার জন্য বানিয়ে এনেছি। না জুলি, আমি আর খেতে পারবো না। প্রতিদিন আমার জন্য এত ভালো ভালো খাবার আনলে আমি মোটা হয়ে যাব। আচ্ছা জুলি, কোম্পানির বাইরে একটা ভালো রেস্টুরেন্ট আছে, আজ আমরা একসঙ্গে লাঞ্চ করতে যাব। তোমার সঙ্গে যেতে আমার খুব ভালো লাগবে, কিন্তু তোমার ওয়াইফ রাধা। আরে তার কথা তুমি চিন্তা করো না, তাকে আমি বুঝে নেব। এরপর রোহিত এবং জুলি সেদিন লাঞ্চ করতে চলে যায়। রোহিত বেশিরভাগ সময় জুলির সঙ্গেই ঘুরে বেড়াতে থাকে। অপরদিকে রাধার ছোট বোন চম্পাও প্রত্যেক রাতে পিন্টু নামের এক ছেলের সঙ্গে ঘুরে বেড়াতে শুরু করে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার রোহিত এবং রাধাকে তার কেবিনে ডাকে। শোনো রাধা, এর আগে তুমি রোহিতের আন্ডারে কাজ করতে, কিন্তু তোমার কাজের মাধ্যমে তুমি ডাইরেক্টর হতে পেরেছো এবং রোহিতের সমান লেভেলে কাজ করেছো। এবছর তোমার কাজ দেখে আমি অনেক খুশি হয়েছি। তাই এবার থেকে তোমাকে হেড অফ দ্য ডাইরেক্টর করা হবে। তুমি কোম্পানির সমস্ত ম্যানেজারদের উপরে কাজ করবে, রোহিতও তোমার আন্ডারে থাকবে। কিন্তু স্যার। কংগ্রাচুলেশনস রাধা, এভাবেই মন দিয়ে কাজ করতে থাকো। রাধা আবার প্রমোশন পাওয়াতে রোহিত খুশি হয় না। এরপর দুজনে বাড়ি ফিরে যায়। সেদিন রাতের বেলা সুরেশদের বাড়িতে। এখন রাত 10টা বাজে। মিনতি আবার সেই লোকটার সঙ্গে দেখা করতে যাচ্ছে। এবার হয়তো সে আরো বেশি টাকা নিয়ে যাচ্ছে। আজ আমি সেই লোকটাকে ধরবো। আমি সেই লোকটাকে আর ব্ল্যাকমেল করতে দেব না। অন্যদিকে রাধাদের বাড়িতে ডিনার করার সময়। আমি জানতাম রোহিত, তুমি আমার প্রমোশনে খুশি হবে না,
আমাদের কোম্পানির সবাই আমার জন্য কত হ্যাপি, কিন্তু আমার নিজের স্বামী আমার উপর হিংসে করছে। আমাকে ছোট করে তোমার খুব ভালো লাগে, তাই না? সবাই তোমার নাম করতে থাকে। আমি যেই কাজ করি না কেন, তোমার কাজের সামনে সবগুলো ছোট হয়ে যায়। আমি তোমাকে পরিষ্কার করে বলে দিচ্ছি রাধা, তুমি যদি আমাদের সম্পর্ককে বাঁচিয়ে রাখতে চাও তাহলে তুমি এই প্রমোশন বারণ করে দাও। তোমাকে প্রমোশন নিতে হবে না, তুমি এই কোম্পানি ছেড়ে অন্য কোনো কোম্পানিতে চলে যাও। কিন্তু রোহিত, এই কোম্পানির জন্য আমি অনেক পরিশ্রম করেছি, আজ তুমি আমাকে এই কোম্পানি ছেড়ে অন্য কোম্পানিতে যেতে বলছো, কিন্তু কেন? যদি সত্যি তোমার মধ্যে ট্যালেন্ট থাকে তাহলে তুমি যে কোনো কোম্পানিকে পপুলার করে দিতে পারবে, তাহলে অন্য কোনো কোম্পানি জয়েন করতে তোমার অসুবিধা কিসের? আর একটা কথা, যদি এই কোম্পানিতে তুমি আমার থেকে উঁচু পদে কাজ করো তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। কি বললে? তুমি আমাকে ডিভোর্স দিয়ে দেবে? এরপর রোহিত ডিনার টেবিল থেকে উঠে পড়ে এবং নিজের রুমে চলে যায়। রোহিত নিজের রুমে গিয়ে জুলিকে ফোন করে। হ্যাঁ ডার্লিং, বলো। জুলি, মনে হয় তোমার প্ল্যান কাজ করেছে। এবার রাধা নিশ্চয়ই অন্য কোনো কোম্পানি জয়েন করার জন্য রাজি হয়ে যাবে। আরে বাহ, এটা তো খুব ভালো কথা। এবার আমাদের মধ্যে কেউ আসতে পারবে না। কিন্তু রোহিত, তুমি আমাকে কি প্রমিস করেছিলে, সেটা মনে আছে তো? আরে হ্যাঁ, মনে আছে। এবার আমি তোমাকে প্রজেক্ট ম্যানেজার পজিশনে লাগিয়ে দেব। অপরদিকে রাধা দুঃখী হয়ে হল রুমে বসেছিল। ছোটবেলা থেকেই কেউ আমাকে ভালোবাসে না, এসব কিছু আমার কালো হওয়ার জন্যই হচ্ছে। আমার বাবা মা, ছোট বোন সবাই আমাকে ছেড়ে দিয়েছে। সুরেশ, যাকে আমি এত ভালোবেসেছিলাম, সেও আমাকে না জানিয়ে অন্য কারোর সঙ্গে বিয়ে করে নিল। রোহিতকে পাওয়ার পর ভেবেছিলাম এবার আমি সুখ পাবো, কিন্তু সেও আজ আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করলো। আমি এই কোম্পানিতে থাকলে রোহিতের যখন খারাপ লাগছে, তাহলে আমি এই কোম্পানি ছেড়ে দেব। রাধা বসে বসে এসব কথা ভাবছিল। অন্যদিকে মিনতি আবার সেই লোকের সঙ্গে দেখা করে। যত টাকা বলেছিলাম নিয়ে এসেছো? হ্যাঁ আছে, এবার তাড়াতাড়ি সেই প্যাকেট আমাকে দিয়ে এখান থেকে চলে যাও। সুরেশ আবার লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখতে থাকে। আজ আমি তাকে কোথাও যেতে দেব না, আজ তাকে হাতে নাতে ধরবো। এরপর সুরেশ যখন ধীরে ধীরে লোকটির কাছে এগিয়ে যাচ্ছিল, হঠাৎ পেছন থেকে কেউ তার উপর আক্রমণ করে দেয় এবং সুরেশ সেখানেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। অন্যদিকে পরের দিন সকালে চম্পা টাকার জন্য আবার তার বাবাকে ফোন করে। চম্পা, তোকে দেওয়ার জন্য আমার কাছে আর টাকা নেই। যখন তোকে কলেজে ভর্তি করেছিলাম তখন তোর প্রিন্সিপাল বলেনি যে এতগুলো প্রজেক্ট করতে হবে। তোর প্রজেক্টের পেছনে অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। 3 মাসের মধ্যে তুই 1 লাখ টাকার বেশি খরচ করে ফেলেছিস। আরে বাবা, তোমাকে টাকা দিতে হবে না, আমি ম্যানেজ করে নেব। মেয়েকে দেওয়ার জন্য টাকা যখন নেই, তাহলে এত বড় বড় কথা বলার প্রয়োজনও নেই। দেখলে তো রচনা, মেয়েটা আমার মুখের উপর ফোন কেটে দিল। অপরদিকে একটি হসপিটালে সুরেশের জ্ঞান ফেরে। আমি হাসপাতালে কিভাবে এলাম? হয়তো কাল কেউ আমার মাথায় আঘাত করেছিল আর আমি সেখানেই অজ্ঞান হয়ে গিয়েছিলাম। মিনতি, মিনতি কোথায়? হয়তো মিনতি বাড়িতে আছে। আজ আমি বাড়ি ফিরে মিনতিকে এ ব্যাপারে জিজ্ঞাসা করব। অনেক হয়েছে, এসব আর সহ্য করব না। সুরেশ হসপিটালের বেডে বসে এসব কথা ভাবছিল। এমন সময় নার্স তার কাছে আসে। এবার কেমন আছো? কাল কয়েকটা ছেলে আপনাকে রাস্তায় অজ্ঞান অবস্থায় দেখে হসপিটালে ভর্তি করে দিয়েছে, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। সিস্টার, আমি কি এবার বাড়ি যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, যেতে পারবেন। ডাক্তার এসে একবার আপনাকে দেখে নিক, তারপর আপনি বাড়ি চলে যাবেন। নার্স এই বলে সেখান থেকে চলে যায়। এইদিকে রাধাদের বাড়িতে। রাধা, আমার এক বন্ধুর খুব বড় কোম্পানি আছে, আমি তার সঙ্গে কথা বলে নিয়েছি। তুমি কাল তার সঙ্গে দেখা করে নেবে। আচ্ছা ঠিক আছে। তবে রোহিত, এবার কোম্পানিতে কারোর মুখে তুমি আমার প্রশংসা শুনতে পাবে না। এবার ভালোভাবে তুমি কাজ করতে পারবে। এবার থেকে সবাই তোমার কাজেরই প্রশংসা করবে। হয়তো হবে, কিন্তু রাধা, তোমার এই সিদ্ধান্তের জন্য আমাদের সম্পর্ক টিকে থাকবে। শুধু শুধু কোম্পানিকে মাঝখানে এনে আমাদের সম্পর্ক খারাপ করব কেন? হয়তো এটাই ঠিক হবে। অন্যদিকে সুরেশ কিছু সময় হসপিটালে কাটানোর পর বাড়ি ফিরে মিনতিকে ডাক দেয়। মিনতি, মিনতি, কোথায় আছো তুমি? তাড়াতাড়ি এখানে এসো। সারা বাড়ি খুঁজে দেখে নিলাম, মিনতিকে কোথাও দেখতে পাচ্ছি না কেন। তাহলে কি কাল রাত থেকে সে বাড়ি ফেরেনি? এরপর সুরেশ মিনতিকে ফোন করতে থাকে, কিন্তু তার ফোন লাগে না। সুরেশ মিনতির মা বাবা এবং বন্ধুদেরকেও ফোন করে জিজ্ঞাসা করে, কিন্তু মিনতিকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এরপর সুরেশ তার মাকে ফোন করে। হ্যালো মা, তুমি নিজে মিনতিকে আমার জন্য পছন্দ করেছিলে, এবার দেখো কি হলো। কাল রাত থেকে মিনতি বাড়ি ফেরেনি, জানি না কার সঙ্গে তার লাইন আছে। বাবা সুরেশ, সেরকম কোনো ব্যাপারই নেই, সে বাড়ি ফিরে আসবে।
তারপর তাকে জিজ্ঞাসা করে নিস যে সে রাতে কার সঙ্গে দেখা করতে চায়। ঠিক আছে, এবার আমি রাখছি। এরপর সকাল থেকে রাত হয়ে যায়, কিন্তু মিনতি বাড়ি ফিরে আসে না। পরের দিন সকালে সুরেশ পুলিশের কাছে গিয়ে মিনতির নিখোঁজ হওয়ার কমপ্লেন করে দেয়। পুলিশ মিনতিকে সব জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু মিনতিকে কোথাও খুঁজে পাওয়া যায় না। ওই লোকটার কাছে কি এমন ছিল যার জন্য মিনতি রাতের বেলা সেটা নেওয়ার জন্য তার কাছে যেত? একবার মিনতির আলমারি ভালো করে চেক করে দেখতে হবে, হয়তো কিছু পাওয়া যেতে পারে। সুরেশ মিনতির ব্যাপারে কিছু জানতে পারছিল না। অপরদিকে রাধা রোহিতের সঙ্গে তার সম্পর্ক ভালো রাখার জন্য অন্য কোম্পানি জয়েন করে নেয়। রাধা অন্য কোম্পানি জয়েন করে নেওয়ায় রোহিত এবং জুলি নির্ভয়ে একসঙ্গে ঘোরাঘুরি করত। রাধা নতুন কোম্পানি জয়েন করার পর কাজে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ে। নতুন কোম্পানির বস বেশিরভাগ সময় অফিসে থাকতো না, তাই কোম্পানির সমস্ত দায়িত্ব রাধার উপরেই ছিল। রাধা কখনো কখনো কাজ শেষ করার জন্য অফিসেই রাত কাটিয়ে দিত। তারপর একদিন রাতের বেলা রাধা যখন অফিস থেকে বাড়ি ফেরে। আরে রাধা, তুমি তো বলেছিলে আজ রাতে তুমি বাড়িতে আসতে পারবে না। হ্যাঁ বলেছিলাম, কিন্তু তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যেতে আমি চলে এসেছি। রোহিত এবং রাধা যখন দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল, এমন সময় জুলি একটি ছোট জামা পরে রুমের ভেতর থেকে বেরিয়ে সেখানে আসে। ডার্লিং, তুমি এত দেরি পর্যন্ত এখানে দাঁড়িয়ে কি করছো? আমি তোমার জন্য রুমে অপেক্ষা করছি। জুলি, তুমি এই সময় এখানে কেন? রোহিত, এই মেয়ে তোমাকে ডার্লিং বলছে কেন? হ্যাঁ রাধা, আমি অনেকদিন আগে থেকে তোমাকে এটা বলতে চাইছিলাম, কিন্তু বলতে পারিনি। কবে থেকে এসব শুরু করেছো তুমি? তোমাকে হ্যাপি রাখার জন্য আমি অন্য কোম্পানি জয়েন করে নিলাম, আর তুমি আমার আড়ালে এসব করছো? তুমি একজন অ্যাসিস্ট্যান্টের জন্য নিজের ওয়াইফকে ধোকা দিলে। রোহিত, এই মেয়ে আমার অপমান করছে। তোমার জানার জন্য একটা কথা বলে দিই রাধা, এখন আমি আর অ্যাসিস্ট্যান্ট নেই, আমি ম্যানেজার হয়ে গেছি। চুপ করো তুমি, তোমার মতো মেয়েদের এটাই কাজ। তোমার মতো মেয়েরা প্রমোশন পাওয়ার জন্য উঁচু পদের ছেলেদের সঙ্গে ভালোবাসার নাটক করে। দেখো রোহিত, রাধা আমার সঙ্গে কত খারাপ ভাবে কথা বলছে। আমি চলে যাচ্ছি। আজকের পর থেকে তোমার সঙ্গে সমস্ত রকম সম্পর্ক শেষ। এবার থেকে তুমি নিজের এই কালো বউয়ের সঙ্গেই থাকো। দাঁড়াও জুলি, তোমাকে কোথাও যেতে হবে না। রাধা, একটা কথা তুমি শুনে নাও, আমি জুলিকে ভালোবাসি। এসব তুমি কি বলছো রোহিত? তুমি নিজেকে ভালো করে দেখেছো তোমাকে কত খারাপ দেখতে? জানি না আমার কি হয়েছিল যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। রোহিত, একদিন তুমি নিজেই বলেছিলে যে সুন্দর চেহারা হওয়ার থেকে সুন্দর মন হওয়াটা বেশি ইম্পর্টেন্ট। আজ তোমার কথা তুমি নিজেই ভুলে যাচ্ছ কেন? আমি কেন তোমাকে ভালোবাসতে যাব? তোমার বাবা মা বোন সবাই তোমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে, কেউ তোমাকে ভালোবাসে না। তাহলে নিজেই ভেবে দেখো তুমি কেমন মেয়ে। অনেক হয়েছে রোহিত, কিছু না জেনে আমার বাড়ির লোকদের ব্যাপারে এসব কথা বলার অধিকার তোমার নেই। তুমি এই জুলিকেই ভালোবাসো, খুব তাড়াতাড়ি তুমি আর আসল চেহারা দেখতেও পেয়ে যাবে। এই মুহূর্তে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। হ্যাঁ, সেটাই ভালো হবে, তুমি চলে যাও। এত খারাপ খারাপ কথা শোনার পর রাধা সেই রাতেই তার জামা কাপড় গুছিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে। রাধার চলে যাওয়ার পর রোহিত দুঃখী হয়ে একটি চেয়ারে গিয়ে বসে পড়ে। কি হয়েছে রোহিত, তুমি দুঃখী হয়ে গেলে কেন? রাধার সঙ্গে এত খারাপ ব্যবহার করা উচিত হয়নি। আমি একটু বাড়াবাড়ি করে ফেললাম। এটা সত্যি যে সে ট্যালেন্টেড এবং আমি তাকে হিংসা করতাম, কিন্তু সে কখনো আমার সঙ্গে খারাপ ব্যবহার করেনি। সে সব সময় আমাকে ভালোবাসতো, কিন্তু আমি তার সঙ্গে অনেক খারাপ করে ফেললাম। আরে কাম অন রোহিত, তোমার মন অনেক পরিষ্কার, তাই তুমি এরকম ভাবছো। সে ইচ্ছে করে নিজের কাজ সবার সামনে দেখিয়ে দেখিয়ে প্রমোশনটা নিয়েছে। যদি সে তোমার সম্মানের কথা চিন্তা করত তাহলে কখনই এরকম করতো না। সেই মেয়েটাই খারাপ ছিল। ভালোই হয়েছে সে বাড়ি ছেড়ে চলে গেছে। তোমার জায়গায় অন্য কেউ থাকলে তাকে ধাক্কা মেরে বার করে দিত। কিন্তু জুলি। আর কোনো কিন্তু নাই, তুমি ভুল করনি। আমি তোমার সঙ্গেই আছি ডার্লিং, তুমি চিন্তা করো না। আমি তোমার জন্য এখনই একটা ড্রিঙ্ক বানিয়ে আনছি, মুড ভালো হয়ে যাবে। এরপর জুলি রোহিতের ড্রিঙ্ক আনার জন্য চলে যায়। অপরদিকে রাধা যখন তার জামা কাপড়ের ব্যাগ নিয়ে পথের উপর থেকে হেঁটে যাচ্ছিল, এমন সময় এক বয়স্ক মানুষের সঙ্গে তার দেখা হয়ে যায়। ম্যাডাম, আপনি এত রাতে এখানে? সরি, আমি আপনাকে চিনতে পারলাম না। আপনি কে? হয়তো আপনার মনে নেই ম্যাডাম, 1 বছর আগে আপনি আমার চিকিৎসা করিয়েছিলেন। আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ায় আমি রাস্তার উপর পড়েছিলাম। আরে হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আপনি তো পরেশ কাকা। হ্যাঁ, আমি পরেশ। কাকা, আপনি আমার একটু সাহায্য করবেন?
আপনি কি আমাকে একটা ভাড়া বাড়ি খুঁজে দিতে পারবেন? ম্যাডাম, আপনি ভাড়া বাড়িতে থাকবেন? মানে ঠিক আছে ম্যাডাম, আমি খুঁজে দেব, আপনি আমার সঙ্গে চলুন। অপরদিকে রাধার মায়ের বাড়িতে। মদন, তুমি একটা কাজ করো, একবার মুম্বাইয়ে গিয়ে আমাদের চম্পার সঙ্গে দেখা করে এসো। আমার তার জন্য খুব চিন্তা হচ্ছে। হ্যাঁ, আমিও সেই কথাই ভাবছিলাম। পরশুদিন চম্পার জন্মদিন, আমি সেখানে গিয়ে চম্পাকে সারপ্রাইজ দেব। সে হঠাৎ করে আমাকে দেখে অনেক খুশি হবে। আমি জানি আমার মেয়ে সেখানে অনেক পড়াশোনা করছে। তোমার কথাগুলোই যেন সত্যি হয়। চম্পার বাবা তার মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য পরের দিন মুম্বাইয়ের জন্য রওনা হয়ে যায়। অপরদিকে মুম্বাই শহরে চম্পা তার বয়ফ্রেন্ড পিন্টুর সঙ্গে একটি কফি হাউসে সময় কাটাচ্ছিল। চম্পা, আমি ভাবছি পরের সপ্তাহে আমরা গোয়াতে ঘুরতে যাব, কেমন হবে বলো? খুব ভালো হবে, আমি কোনোদিনও গোয়া যাইনি। ঠিক আছে ডার্লিং, আমরা গোয়াতে সবচেয়ে ভালো 5 স্টার হোটেলে থাকবো, সেখানে আমরা অনেক এনজয় করব। আর একটা কথা, আজ রাতে আমি তোমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। কি রকম সারপ্রাইজ পিন্টু? তাছাড়া কিসের জন্য? আরে ডার্লিং, আমি ভালো করেই জানি কাল তোমার জন্মদিন। আমি আমার সুইট হার্টের জন্য জন্মদিনের কোনো প্ল্যান করব না, সেটা কি হতে পারে? আমার মনে হয় আমার জন্য তোমার ভালোবাসা প্রত্যেক দিনই বেড়ে চলেছে। অপরদিকে চম্পার বাবা মুম্বাই শহরে পৌঁছে যায়। চম্পা যদি জানতো আমি এখানে এসেছি, তাহলে সে আমাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টেই চলে আসতো। আমি তাকে জানাবো না। আজ রাত 12টার সময় আমি কেক নিয়ে তার হোস্টেলে পৌঁছে যাব। এখন কোনো হোটেলে গিয়ে থেকে যাই। মদন এই বলে হোটেলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে রাধার নতুন অফিসে। আরে বাহ, খুব কম সময়ের মধ্যে তুমি আমাদের কোম্পানিকে ভালোভাবে সামলানোর সঙ্গে সঙ্গে এর ডেভেলপমেন্টের দিকটাও দেখা শুরু করে দিয়েছো। রোহিত একদম ঠিক কথা বলছিল, তোমাকে কাজে রেখে আমার লস হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। তবে রাধা, আমি শুনেছি তুমি রোহিতের সঙ্গে থাকছো না, তুমি কোনো ভাড়া বাড়িতে থাকছো? আসলে স্যার, না না রাধা, তোমাকে এক্সপ্লেন করতে হবে না, এটা তোমার পার্সোনাল ব্যাপার। আমি এমনি জিজ্ঞাসা করলাম। কোম্পানি থেকে তোমাকে একটা নতুন বাংলো দেওয়া হবে, তুমি নিজের জিনিসপত্র নিয়ে আজকে সেখানে শিফট হয়ে যাবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ স্যার, কিন্তু এসবের কোনো প্রয়োজন ছিল না। রাধা, তুমি আমাদের কোম্পানির অনেক মূল্যবান অংশ, তোমার জন্য এইটুকু তো করা যেতেই পারে। অপরদিকে রাধার ছোট বোন চম্পা যখন তার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরে বেড়াতে থাকে। ডার্লিং, কাল থেকে আমরা ঘুরে বেড়াচ্ছি, চলো আমাকে এবার হোস্টেলে পৌঁছে দাও। আরে চম্পা, আমি তোমাকে হোস্টেলে পৌঁছে দিলে তোমার জন্মদিনে আমার স্পেশাল প্ল্যান খারাপ হয়ে যাবে। আজ সারাদিন তুমি আমার সঙ্গে থাকবে, আর রাতে আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ব্লু হেভেন হোটেলে নিয়ে যাব। কি বললে? ব্লু হেভেন হোটেলে? সেটা তো অনেক বড় হোটেল। আই লাভ ইউ পিন্টু। আই লাভ ইউ টু ডার্লিং। অন্যদিকে রাধার ভাড়া বাড়িতে। পরেশ কাকা, কোম্পানি থেকে আমাকে নতুন বাংলো দেওয়া হয়েছে। কিছু সময়ের মধ্যেই জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য লোক চলে আসবে। আপনি সমস্ত কিছু দেখে নেবেন। আর হ্যাঁ, নতুন বাড়িতে যাওয়ার পর আমার জন্য ভালো ভালো খাবার বানিয়ে দেবেন। রাতের খাওয়া দাওয়া আমরা সেখানে গিয়েই করব। হ্যাঁ ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, আমি সবকিছু সামলে নেব। অপরদিকে সুরেশের বাড়িতে। অনেক দিন হয়ে গেল, কিন্তু মিনতির কোনো সন্ধান পাওয়া গেল না। পুলিশও তাকে খুঁজে বার করতে পারছে না। সে কোথায় চলে গেল? সে সব সময় নিজের আলমারির লকারে কিছু দেখতো। আমি যখন তাকে জিজ্ঞাসা করতাম তখন সে কিছু বলতো না, তার মানে সেখানে কিছু পাওয়া যেতে পারে। সুরেশ এই বলে মিনতির আলমারির লকার ভেঙে ফেলে। লকারের ভেতর থেকে সুরেশ একটি ফাইল পায় এবং সেটা দেখে সে অবাক হয়ে যায়। এ আমি কি দেখছি? ও মাই গড! মুম্বাই শহরে রাধা তার ভাড়া বাড়ি ছেড়ে বাংলোতে শিফট হয়ে যায় এবং কিছু সময়ের মধ্যেই সেই বাংলো পরেশ খুব ভালোভাবে পরিষ্কার করে ফেলে। সবকিছু হয়ে গেলে পরেশ রাধাকে ফোন করে। হ্যাঁ ম্যাডাম, সবকিছু বাংলোতে শিফট হয়ে গেছে, এবার এখানে আপনার কোনো রকম অসুবিধা হবে না। আমি গুছিয়ে সবকিছু রেখে দিয়েছি। থ্যাংক ইউ পরেশ কাকা, আপনি না থাকলে আমার অনেক সমস্যা হয়ে যেত। এদিকে রোহিতের অফিসে কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার তাকে ডাক দেয়। রোহিত, তুমি এত বড় ভুল কিভাবে করতে পারো? তুমি ভালো করেই জানো এই ক্লায়েন্ট আমাদের জন্য কত ইম্পর্টেন্ট ছিল। তুমি সবকিছু খারাপ করে দিলে। আমি জানি, আই এম সো সরি। জানি না প্রেজেন্টেশনে এত ভুল কিভাবে হয়ে গেল। এবার আমি বুঝতে পারলাম যে এতদিন পর্যন্ত রাধা এই ভুলগুলো নিজে ঠিক করত। সে কখনো তোমার ভুলগুলো আমাদের সামনে আসতে দেয়নি। আজ রাধা এখানে থাকলে সবকিছু ঠিক হয়ে যেত।
অপরদিকে চম্পার বাবার সময় কাটানোর জন্য চম্পার কলেজে যায় এবং তার পড়াশোনার ব্যাপারে জিজ্ঞাসা করার জন্য কলেজের প্রিন্সিপালের সঙ্গে দেখা করে। আপনি যেসব কথাগুলো বলছেন ওগুলো ভুল কথা। আমাদের কলেজে এমন কোনো প্রজেক্ট দেওয়া হয় না যাতে এত টাকা প্রয়োজন। তাছাড়া আপনার মেয়ে চম্পা কখনো কলেজে আসে না। কিন্তু আমার মেয়ে সবসময় যেসব কথাগুলো বলতো। আপনার মেয়ে মিথ্যে কথা বলতো, তাকে বোঝান। সে যদি ভালোভাবে পড়াশোনা না করে তাহলে ভবিষ্যতে কিছুই করতে পারবে না। আমি আপনাকে তার হোস্টেলের গার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি তার সঙ্গে গিয়ে দেখা করে নিন। হয়তো গার্ডের কাছ থেকে আপনি জানতে পারবেন যে আপনার মেয়ে এতগুলো টাকা নিয়ে কি করে। প্রিন্সিপালের কাছ থেকে কথাগুলো শোনার পরেও মদন এটা বিশ্বাস করতে পারছিল না যে তার আদরের মেয়ে তাকে মিথ্যা কথা বলছিল। এরপর মদন বাবু চম্পার হোস্টেল গার্ডের সঙ্গে দেখা করতে যায়। আমি আপনাকে কি আর বলবো স্যার, আজকালকার ছেলেমেয়েরা কারোর কথা শোনে না। আপনার মেয়েটা রাত রাত পর্যন্ত বাইরে ঘুরতে যায়। আমি তাকে কোনোদিন পড়াশোনা করতে দেখিনি। আপনি দাঁড়ান, আমি তার রুমমেটটাকে ডেকে দিই, আপনি তাকে জিজ্ঞাসা করে নেবেন। কিছু সময় পর চম্পার রুমমেট শিল্পা সেখানে আসে। আসলে আঙ্কেল, চম্পা কাল থেকে হোস্টেলে আসেনি। আপনি চিন্তা করবেন না, সে প্রায় সময় বাইরেই থাকে, সে ভালোভাবেই চলে আসবে। তুমি তার বান্ধবী হয়ে তাকে বোঝাতে পারো না? আমি তাকে বোঝানোর অনেক চেষ্টা করেছি আঙ্কেল। সে প্রত্যেকদিনই ডিস্কোতে গিয়ে অনেক টাকা খরচ করে, নতুন নতুন জামা কাপড়ে অনেক টাকা নষ্ট করে, অনেক ছেলেদের সঙ্গে ওঠা বসাও করে। এখন এসব কিছুর তার অভ্যাস হয়ে গেছে। আমি বারণ করলেও সে আমার কোনো কথাই শোনে না। এবার আপনি তাকে বোঝানোর চেষ্টা করুন। ঠিক আছে, বাই আঙ্কেল, আমার দেরি হয়ে যাচ্ছে। শিল্পা এই বলে সেখান থেকে চলে যায়। শিল্পার কাছ থেকে এরকম কথা শোনার পর মদন খুব রেগে যায়। এরপর মদন সেখানে একটি চেয়ারের উপরে গিয়ে বসে পড়ে। আজ আমি এখানে চম্পার অপেক্ষা করব, দেখি সে কখন হোস্টেলে ফেরে। অনেক রাত হয়ে যায়, কিন্তু চম্পা তখনও হোস্টেলে ফিরে আসে না। চম্পা তখন ব্লু হেভেন হোটেলের একটি রুমে তার বয়ফ্রেন্ড পিন্টুর সঙ্গে জন্মদিন পালন করছিল। অপরদিকে রাধার অফিসে। এই মাসে কোম্পানির খুব বেশি প্রফিট হয়নি, তাহলে এত বেশি অ্যাসেট কিভাবে এলো? তাছাড়া কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর সবসময় বিদেশেই থাকে, সে এত বেশি সম্পত্তি কিভাবে করলো? আমি তো কিছু বুঝতে পারছি না। কোনো গন্ডগোল মনে হচ্ছে, কোনো বেআইনি কাজের সন্দেহ হচ্ছে। সেদিন রাতের বেলা রাধার বাংলোতে। রাধা ম্যাডাম সন্ধেবেলায় বাড়ি ফিরে আবার অফিসে চলে গেল। জানি না সে এত দেরি পর্যন্ত কাজ কেন করে। আমি তার পছন্দের ডিনার বানিয়েছি, সব ঠান্ডা হয়ে যাবে। অপরদিকে ব্লু হেভেন হোটেলের একটি রুমে। এই রুমটা অনেক সুন্দর, এটা আমার খুব পছন্দ হয়েছে। তোমার পছন্দ হয়েছে তো? তোমার জন্য স্পেশাল ভাবে এই রুমটা সাজানো হয়েছে। চলো এবার পার্টি শুরু করি। এরপর পিন্টু চম্পাকে একটা ড্রিঙ্ক দেয় এবং নিজের হাতেও একটা গ্লাস তুলে নেয়। এরই মধ্যে পিন্টুর ফোন আসে। চম্পা, তুমি এনজয় করো, আমি ফোনটা রিসিভ করে আসছি, অনেক ইম্পর্টেন্ট কল। এরপর পিন্টু ফোনে কথা বলার জন্য ব্যালকনিতে চলে যায়। অপরদিকে চম্পা তার হাতের গ্লাসে রাখা ড্রিঙ্ক একেবারে শেষ করে ফেলে। আরে বাহ, এটা তো খুব ভালো ড্রিঙ্ক। এর আগে কোনোদিন এত ভালো ড্রিঙ্ক টেস্ট করিনি। পিন্টুর সঙ্গে থাকতে থাকতে লাইফস্টাইল অনেক ভালো হয়ে গেছে। পিন্টু এত দেরি পর্যন্ত ফোনে কথা বলছে কেন? আরে আমার তো ঘুম পাচ্ছে, আমি তো কখনো এত তাড়াতাড়ি ঘুমাই না। যতক্ষণ পিন্টু আসছে না, এক কাজ করি, আমি একটু রেস্ট করে নিই। চম্পা এই বলে বিছানার উপর গিয়ে ঘুমিয়ে পড়ে। অপরদিকে রাধার অফিসে। আরে কাজ করতে করতে রাত 11টা বেজে গেল, তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, না হলে পরেশ কাকা অনেক রেগে যাবে। রাধা এই বলে অফিস থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে চম্পার বাবা মদন তার স্ত্রীকে ফোন করে। তুমি একদম ঠিক কথা বলতে রচনা, আমাদের চম্পা অনেক বিগড়ে গেছে। রাত 11টা বাজে, কিন্তু এখনো সে আসছে না। তুমি নিজের মাথা ঠান্ডা রাখো, চম্পা চলে আসবে। তুমি মাথা ঠান্ডা রেখে তার সঙ্গে কথা বলবে, বেশি রাগ করবে না। পারলে তাকে বাড়ি নিয়ে আসবে, তারপর আমরা দুজনে মিলে তাকে বোঝাবো। আগে সে আসুক, আগে তাকে চড় মারবো, তারপর কথা বলবো। অপরদিকে ব্লু হেভেন হোটেলের রুমে পিন্টু তখনও ফোনে কথা বলছিল। মেয়েটা ড্রিঙ্ক করার পর ঘুমিয়ে পড়েছে। মেয়েটা একদম নতুন, তুমি তাড়াতাড়ি 302 নম্বর রুমে চলে এসো। এরপর পিন্টু ফোন রেখে চম্পার কাছে এসে দাঁড়ায়। ওষুধটা খুব তাড়াতাড়ি চম্পার উপর কাজ করেছে। চম্পা এখন অজ্ঞান হয়ে আছে। আমি হোটেলের বাইরে গিয়ে সিগারেট নিয়ে আসি, কিছু সময়ের মধ্যে ক্লায়েন্ট চলে আসবে। আজ আমি 1 লাখ টাকা পাবো। পিন্টু এই বলে হোটেল থেকে বেরিয়ে পড়ে।
পিন্টুর চলে যাওয়ার পর চম্পার চোখ খোলে। পিন্টু তাহলে এত বড় ধোঁকাবাজ, আমাকে নেশার ওষুধ খাইয়ে আমাকে অন্য কাজে লাগাতে চায়। তাড়াতাড়ি আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। এরপর চম্পা বিছানা থেকে উঠে পড়ে। ওষুধের নেশার জন্য চম্পা ভালো করে দাঁড়াতেও পারছিল না, কিন্তু সে যেমন তেমন করে ধীরে ধীরে হোটেলের বাইরে বেরিয়ে পড়ে এবং একটি চেয়ারের উপরে গিয়ে বসে পড়ে। আমি আর হাঁটতে পারবো না, হয়তো এখনই অজ্ঞান হয়ে যেতে পারি। বাবাকে একটা মেসেজ করে দিই। এরপর চম্পা তার বাবাকে একটি মেসেজ করে এবং চেয়ারের উপরেই অজ্ঞান হয়ে যায়। অপরদিকে চম্পার বাবা যখন চম্পার হোস্টেলে তার অপেক্ষা করছিল, এমন সময় মোবাইলে মেসেজের আওয়াজ শুনে মোবাইল দেখে। এ কি, এটা তো চম্পা মেসেজ করেছে। বাবা, আমার খুব বিপদ, আমার সাহায্য করো। তার মানে আমার মেয়ের কোনো রকম সমস্যা হয়েছে। এবার আমি তাকে কোথায় খুঁজবো? আমাকে তাড়াতাড়ি পুলিশের কাছে যেতে হবে। মদন এই বলে পুলিশের কাছে যায় এবং তাকে সমস্ত কথা জানায়। তোমার কি মাথা খারাপ হয়েছে? সামান্য একটা মেসেজ নিয়ে তুমি নিজের মেয়েকে খুঁজতে বেরিয়েছো। হয়তো তোমার মেয়ে কোথাও পার্টি করছে, সময় হলে ঠিক চলে আসবে। স্যার, আমি নিশ্চিত যে আমার মেয়ের কোনো রকম বিপদ হয়েছে। দয়া করে আপনি আমার মেয়ের খোঁজ করুন। মদন পুলিশকে বোঝাতে থাকে। অপরদিকে মদনের বড় মেয়ে রাধা তার গাড়ি করে অফিস থেকে বাড়ি ফিরছিল। এমন সময় ব্লু হেভেন হোটেলের বাইরের একটি চেয়ারে সে চম্পাকে দেখতে পায়। রাধা চম্পাকে দেখতে পেয়ে তার কাছে আসে। এই কি, এত রাত্রে চম্পা এখানে কেন? চম্পা, চম্পা, মনে হচ্ছে চম্পা অজ্ঞান হয়ে গেছে। নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। আমি বরং তাকে আমার সাথেই নিয়ে যাই। এরপর রাধা চম্পাকে তার গাড়িতে তুলে নেয় এবং নিজের বাংলোতে নিয়ে আসে। অপরদিকে মদনবাবু যখন পুলিশের সঙ্গে বসেছিল, এমন সময় তার কাছে একটি ফোন আসে। এই তো আমার চম্পা ফোন করেছে। হ্যালো চম্পা। বাবা, আমি রাধা বলছি। চম্পা এখন ঠিক আছে। আমি রাস্তায় চম্পাকে দেখতে পেয়ে নিজের বাড়িতে নিয়ে এসেছি। তুমি এখানে চলে এসো, আমি তোমাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি। এই বলে রাধা ফোন রেখে দেয়। অপরদিকে সুরেশের বাড়িতে মিনতির আসল সত্যি জানার পর এবার মনে হচ্ছে সে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। এতদিন হয়ে গেল তার খোঁজ পাওয়া গেল না। এখানে একা থাকলে আমি পাগল হয়ে যাব। কাল আমি পুরানো শহরে মায়ের কাছে চলে যাব। সুরেশ বসে বসে এসব কথা ভাবতে থাকে। অপরদিকে রাধার বাবা তার বাংলোতে পৌঁছায়। মা একদম ঠিক কথাই বলতো দিদি। যখন কেউ আমার পাশে থাকবে না, তখন তুমিই আমার পাশে এসে দাঁড়াবে। আজ তুমি না থাকলে অনেক বড় বিপদ হয়ে যেত। দিদি, তুমি এবারে আমাকে বাবার কাছ থেকে বাঁচাও। বাবা আমাকে ছাড়বে না। চম্পা, ভুল যখন হয়েছে তাহলে বাবার রাগ তো সহ্য করতেই হবে। পরের বার থেকে কোনোদিনও এরকম ভুল করবি না। আমি এসে গেছি রাধা। তুই শুধু শুধু চম্পাকে বুঝিয়ে নিজের সময় নষ্ট করিস না। ইচ্ছা করছে চম্পাকে মেরে ফেলি। বাবা, আমাকে ক্ষমা করে দাও। আর কোনোদিনও আমি এরকম ভুল করব না। চম্পা, আমি আর তোর উপর বিশ্বাস করি না। তুই আমার বিশ্বাস ভেঙে ফেলেছিস। বাবা, চম্পা নিজের ভুল বুঝতে পেরেছে। এবার তাকে ক্ষমা করে দাও। রাধা, সবার আগে তুই আমাকে ক্ষমা করে দে। আমি তোর সাথে অনেক ভুল করেছি। তারপরেও তুই আমাদের বাড়ির সম্মান রক্ষা করলি। তোর মা ঠিক বলতো, তোর জন্যই আমাদের পরিবারের নাম হবে। আমাকে ক্ষমা করে দে রাধা। বাবার মুখে এসব কথা শুনে রাধা অনেক খুশি হয়ে যায় এবং তার চোখে জল চলে আসে। পরের দিন সকালে রাধা তার বাবা এবং ছোট বোনের সঙ্গে পুরানো শহরে নিজেদের বাড়িতে ফিরে আসে। আজ রাধা অনেক খুশি ছিল, কারণ ছোটবেলা থেকেই সে কোনোদিনও তার বাবার ভালোবাসা পায়নি। আজ প্রথমবার সকলের ভালোবাসা পেয়ে তার সমস্ত ইচ্ছে পূরণ হয়ে গিয়েছিল। অপরদিকে রোহিতদের অফিসে। স্যার, আপনি এরকম করছেন কেন? আমি 10 বছর থেকে আপনার কোম্পানিতে কাজ করছি। একটা ছোট ভুলের জন্য আপনি আমাকে ফায়ার করে দেবেন? ছোট ভুল মানে? তোমার এবং জুলির জন্য আমরা অনেক ভালো ভালো ক্লায়েন্ট হারিয়ে ফেলেছি। এটা কোনো ছোট ভুল নয়। রোহিত, এক সময় তুমি আমাদের কোম্পানির অনেক ভালো এমপ্লয় ছিলে, কিন্তু এখন তোমার সব ট্যালেন্ট শেষ হয়ে গেছে। আমি দুঃখিত স্যার। জুলির উপর ভরসা করে আমি অনেক বড় ভুল করেছি। এবার ওসব কথা বলে কোনো লাভ নেই। তোমার কাছে দুটো অপশন আছে। এতদিন তুমি আমাদের কোম্পানির জন্য অনেক কাজ করেছো, তাই তোমাকে আমি অপমান করে এখান থেকে বাদ দিতে চাই না। কাল পর্যন্ত তুমি নিজেই রেজিগনেশন লেটার জমা দিয়ে দিও। অপরদিকে রাধার মায়ের বাড়িতে। মা, আর কত খাওয়াবে? এত বছর পর আমার মেয়েকে দেখছি। আমি তোকে অনেক মিস করতাম। সব সময় তোর কথা চিন্তা হতো। আমি জানি মা, তুমি আমাকে অনেক ভালোবাসো।
আজ আমি সবকিছু পেয়ে গেলাম। বাবা আর চম্পা তারও আমাকে অনেক পছন্দ করে। এবার আমি অনেক লাকি হয়ে গেছি। দিদি চলো আজ মার্কেটে ঘুরতে যাই। চম্পা, তুই আবার টাকা নষ্ট করতে যাচ্ছিস? দাঁড়া, তোর বাবাকে ডাকছি এক্ষুনি। না না মা, তুমি বাবাকে ডাকবে না। আমি তো শুধু একটু ঘুরতে যাব। দিদির কাছে কত ভালো ভালো গাড়ি আছে। আমি ওই গাড়িতে করে একটু মার্কেটে ঘুরে বেড়াতে চাই। চলো না দিদি, আমরা গিয়ে ঘুরে আসি। রাধা তার বোন চম্পার সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়ে। অপরদিকে রোহিত তার চাকরি হারিয়ে জুলির কাছে আসে। তুমি কোনো কাজ ঠিকভাবে করতে পারো না জুলি। তুমি এত ভুল করেছিলে, তার জন্য আমার চাকরি চলে গেল। এক্সকিউজ মি, তুমি আমার উপর রাগ করছো কেন? কোম্পানির লোকেরা ঠিকই বলে তুমি ভালোভাবে কোনো কাজই করতে পারো না। তুমি শুধু রাধার জন্যই এই কোম্পানিতে টিকেছিলে। শাট আপ জুলি, মুখ সামলে কথা বলো। আমি কেন চুপ করে থাকবো? এটাই তো সত্যি কথা। আমি কোম্পানিতে নিজের রেজিগনেশন লেটার জমা করে দিয়েছি। অন্য একটা কোম্পানিতে আমি ইন্টারভিউ দিয়েছিলাম, সেখানে আমি চান্স পেয়ে গেছি। এখানে থাকলে যে কোনো সময় বাদ হয়ে যাব, এটা আমি ভালো করেই জানতাম। জুলি, তুমি এখান থেকে চলে যাবে? তাহলে আমাদের ভালোবাসার কি হবে? কি বললে? ভালোবাসা? তোমার সঙ্গে একটু হাসাহাসি করে নিলাম, তুমি তাকে ভালোবাসা মনে করলে? তুমি আমাকে কোম্পানির এই পজিশনে পাঠিয়েছো, তার জন্য আমি তোমার সঙ্গে থাকতাম। এবার কোম্পানি ছেড়ে দিয়েছি, তাই তোমার সঙ্গে সম্পর্কও শেষ। ওকে, বাই। জুলি এই বলে সেখান থেকে চলে যায়। আমি কত বড় ভুল করে ফেললাম। রাধা একদম ঠিক কথা বলতো। জুলির মতো মেয়ে নিজের লাভের জন্য সকলকে ব্যবহার করে। এবার আমি কি করব? রাধা কখনো আমাকে ক্ষমা করবে না। রোহিত এসব কথা ভাবতে থাকে। অপরদিকে সুরেশ পুরানো শহরে তার মায়ের কাছে চলে যায়। সুরেশ, তুই মিনতির ব্যাপারে যেই সব কথা বলছিস, সেগুলো যদি সত্যি কথা হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই মিনতি কোনো বিপদে পড়েছে। আমারও এটাই মনে হচ্ছে মা, কিন্তু মিনতিকে খোঁজার জন্য আমার কাছে কোনো চিহ্ন নেই। পুলিশও কিছু করতে পারছে না। আচ্ছা মা, আমি একটু বাইরে যাচ্ছি। সুরেশ এই বলে বাড়ির বাইরে বেরিয়ে পড়ে। অন্যদিকে মুম্বাই শহরের রাধার নতুন কোম্পানির মালিক বিক্রম তার একজন অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলছিল। মুম্বাইয়ের সকল জায়গায় আমাদের ছেলেরা কাজ করছে। তারা প্রতিদিন মেয়েদের নেশার ওষুধ খাইয়ে তাদের ফটো এবং ভিডিও বানায়, সেটা আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি করি। হঠাৎ করে প্রবলেম কিভাবে হয়ে গেল? তাহলে কি আমাদের ছেলেমেয়েরা পটাতে ভুলে গেছে, নাকি মেয়েরা আরো বেশি চালাক হয়ে গেছে? এখন আমাদের একটু ধৈর্য ধরতে হবে, কারণ পুলিশ আমাদের ব্যাপারে অনেক কিছু জেনে গেছে। আর সেই লেডি পুলিশটা অনেক গন্ডগোল করছে। সেই লেডি পুলিশকে আমরা তো আগেই জব্দ করে ফেলেছি, তাহলে কিসের সমস্যা? স্যার, সেই পুলিশটা যেসব প্রমাণ জোগাড় করেছে, সেগুলো কোনো আন্ডারকভার অফিসারের কাছে এখনো আছে। অপরদিকে পুরানো শহরে রাধা একটি পার্কের চেয়ারে গিয়ে বসে পড়ে। রাধা চেয়ারে বসে পুরানো দিনগুলোর কথা মনে করছিল। এমন সময় সে দেখে সুরেশ তার দিকেই আসছে। আরে সুরেশ, তুমি এখানে? আরে রাধা, তুমি এখানে কি করে? আমি কয়েকদিনের জন্য বাড়িতে এসেছি, ভাবলাম নিজের পছন্দের জায়গায় একটু ঘুরে নিই, তাই এই পার্কে চলে এলাম। নিজের লাইফে ভালোভাবে সেটেল হয়ে যাওয়ার পর তুমি আমাকে ভুলে গেলে রাধা। আমি ভুলে গেলাম? তুমি তো আমাকে না জানিয়ে অন্য কারোর সঙ্গে বিয়ে করে নিলে। আমি কোথায় আগে বিয়ে করলাম? তুমি নিজেই তোমার মাকে দিয়ে আমাকে জানিয়েছিলে যে তুমি অন্য কোনো মেয়েকে ভালোবাসো আর তাকেই বিয়ে করতে চাইছো। আমার মতো কালো মেয়ের সঙ্গে তুমি আর থাকতে চাইছো না। তাছাড়া তুমি আমাকে ফোন করতে বারণও করেছিলে। তোমার মায়ের থেকে এরকম আরো অনেক অনেক খারাপ কথা আমি শুনেছি সুরেশ। কি বললে? এসব তুমি কি বলছো রাধা? কিন্তু আমার মা আমাকে অন্য কিছু বলেছিল। মা বলেছিল তুমি একজন ধনী ছেলেকে বিয়ে করতে চলেছো, এবং আমি তোমাকে ফোন করলে তোমার হবু বর খারাপ ভাববে, তাই তুমি আমাকে ফোন করতে বারণ করেছো। বাহ, সত্যি তোমার মা অনেক ভালো অ্যাক্টিং করতে পারে। তবে ওসব কথা বলে আর কোনো লাভ নেই। আগে যা হয়ে গেছে সেগুলো ভুলে যাও। বলো, তোমার ওয়াইফ কেমন আছে? কি আর বলবো রাধা, মিনতি কোনো সাধারণ মেয়ে ছিল না। এরপর সুরেশ বিয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত মিনতির সমস্ত কথা রাধাকে জানায়। তার লকার ভালোভাবে চেক করার পর আমি বুঝতে পারলাম যে সে একজন আন্ডারকভার পুলিশ ইন্সপেক্টর। অনেক ভালোভাবে তার লকার দেখার পরেও আমি দুটো নাম ছাড়া কিছু পাইনি। সেই নাম দুটো কি? সেই নাম হলো বিক্রম প্রাইভেট লিমিটেড এবং বিক্রম চৌধুরী। কি বললে? বিক্রম প্রাইভেট লিমিটেড? আমি সেই কোম্পানিতে কাজ করি, আর বিক্রম চৌধুরী আমার বস। এসব তুমি কি বলছো? সুরেশ, পারলে তুমি আমার সঙ্গে মুম্বাইতে চলো। হয়তো সেখানে আমরা ভালোভাবে তোমার ওয়াইফের খোঁজ করতে পারবো। হয়তো তুমি ঠিকই বলছো।
এরপর রাধা কিছু সময় পর তার বোনকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে যায়। বাড়িতে 5 দিন কাটানোর পর রাধা এবং চম্পা মুম্বাই যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। চম্পাকে আমি মুম্বাই যেতে দেব না, তার উপর আমি ভরসা করি না। বাবা, আমি তোমাকে প্রমিস করছি আমি আর কোনো ভুল করব না। আমি ভালোভাবে পড়াশোনা করব আর দিদির মতো হয়ে দেখাবো। চুপ কর, তুই কোনোদিন রাধার মতো হতে পারবি না। কেন হতে পারবে না বাবা? সে নিশ্চয়ই হতে পারবে। তাছাড়া বাবা, এবার থেকে চম্পা হোস্টেলে থাকবে না, সে আমার সঙ্গেই থাকবে। আমি ভালোভাবে তার খেয়াল রাখবো। হ্যাঁ, এটাই ঠিক হবে। সেখানে চম্পা কোনো রকম গন্ডগোল করলে তাকে বাড়ি পাঠিয়ে দিস। এরপর রাধা এবং চম্পা সুরেশকে সঙ্গে নিয়ে মুম্বাই শহরে পৌঁছায়। রাধা নিজের বাড়ি গিয়ে দেখে বাইরের গেটের সামনে রোহিত বসে রয়েছে। রোহিত, তুমি এখানে? রাধা, তুমি কোথায় ছিলে? আমি 2 দিন থেকে এখানে তোমার অপেক্ষা করছি। তুমি এখানে কি করতে এসেছো? আমাকে আরো বেশি অপমান করতে এসেছো? এরকম করে বলো না রাধা, একবার আমার কথা শোনো। তোমার সঙ্গে কথা বলার পর আমি চলে যাব, আর কোনোদিন তোমাকে নিজের চেহারা দেখাবো না। এরপর রাধা রোহিতের সঙ্গে একটি রুমে গিয়ে কথা বলতে শুরু করে। তুমি একদম ঠিক কথা বলতে রাধা। জুলি সত্যি সত্যি আমাকে শেষ করে ফেলেছে। আমাকে একবার ক্ষমা করে দাও রাধা। তোমার উপরে বিশ্বাস করা আমার জন্য সহজ হবে না। তুমি কি আমার একটা সাহায্য করবে? হ্যাঁ, বলো না। আমাকে বিক্রম চৌধুরী আর তার কোম্পানির ব্যাপারে বলো। এসব তুমি কেন জিজ্ঞাসা করছো? তোমাকে একটা কথা বলছি, তুমি সেই কোম্পানি ছেড়ে দাও। রোহিত, তুমি যদি বিক্রম চৌধুরীর ব্যাপারে আমাকে সব কথা জানিয়ে দাও, তাহলে হয়তো আমি আবার তোমার উপরে বিশ্বাস করতে পারবো। আর হ্যাঁ, হয়তো আমাদের সম্পর্কটা ভালো হয়ে যেতে পারে। তোমাকে ফিরে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি। তাহলে শোনো, বিক্রম প্রথম থেকেই খুব লোভী ছিল। কলেজে পড়ার সময় থেকেই সে ধনী মেয়েদের সঙ্গে ভালোবাসার নাটক করে তাদের কাছ থেকে টাকা নেওয়া শুরু করে দিয়েছিল। কয়েক বছরে আমরা জানতে পারি সে নিজে একটা কোম্পানি শুরু করেছে। সেই কোম্পানির নাম ছিল বিক্রম প্রাইভেট লিমিটেড। আমার তার উপর সন্দেহ হয় যে সে নিশ্চয়ই কোনো খারাপ কাজ করে। রোহিত বিক্রম চৌধুরীর ব্যাপারে যা জানতো সবকিছুই রাধাকে জানিয়ে দিয়েছিল। অপরদিকে চম্পার কথায় রাধা পিন্টুর খোঁজ করে তাকে পুলিশের হাতে তুলে দেয়। সত্যি করে বল, তোদের বসের নাম কি? স্যার, আমার মতো অনেক ছেলে কাজ করে। আমরা কেউ আমাদের বসের চেহারা দেখিনি। আমাদের কাছে শুধু ফোন আসে। এরপর পুলিশ পিন্টুকে লকআপের ভেতরে রেখে রাধার কাছে আসে। রাধা ম্যাডাম, ছেলেটা কখনো তার বসের চেহারা দেখেনি, তার ফোনের মাধ্যমে অর্ডার পেত। এদের উপরে কে হেড আছে? আপনি তাড়াতাড়ি তাকে ধরার চেষ্টা করুন, না হলে আরো অনেক মেয়ের জীবন খারাপ হয়ে যেতে পারে। রাধা এবং রোহিত পুলিশের সঙ্গে কথা বলতে থাকে। অপরদিকে রাধার অফিসে। স্যার, পিন্টু ধরা পড়ে গেছে। পুলিশ তার সঙ্গে জিজ্ঞাসাবাদ করছে। ভালো করে শোনো, এটা নিশ্চিত পুলিশ তার কাছ থেকে আমাদের ব্যাপারে কিছু জানতে পারবে না, কিন্তু পরে পুলিশ তাকে দিয়ে আমাদের ধরার চেষ্টা করতে পারে। তাই সে জেল থেকে বেরোলেই তাকে শেষ করে দিও। অপরদিকে রাধার বাড়িতে। তার মানে মিনতি বিক্রমের ইল্লিগাল বিজনেসের ব্যাপারে সবকিছু জেনে ফেলেছিল, তাই বিক্রম তার কিছু করে ফেলেছে। সুরেশ, তুমি চিন্তা করো না, হয়তো মিনতি এখন ঠিকই আছে। সবার আগে আমাদের মিনতিকেই খুঁজতে হবে। আর হ্যাঁ, মিনতিকে খোঁজার জন্য বিক্রমের সত্যিটা সকলের সামনে আনতে হবে। কিন্তু তার জন্য আমরা প্রমাণ কোথায় পাবো? সে তো সবসময় বিদেশেই থাকে। রাধা, চলো আমরা সবার আগে বিক্রমের ফার্ম হাউসে যাই। আমি বন্ধুদের কাছে খবর পেয়েছি বিক্রম নিজের ইল্লিগাল কাজ ফার্ম হাউস থেকেই করে। এরপর রোহিত, রাধা এবং সুরেশ বিক্রম চৌধুরীর ফার্ম হাউসে যায়। তারা দারোয়ানকে কিছু টাকা দিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। তারা বিক্রম চৌধুরীর বাড়ি ভালোভাবে দেখার পর স্টোর রুমে যায়। স্টোর রুমে গিয়ে তারা দেখে সেখানে মিনতিকে বেঁধে রাখা আছে এবং মিনতি অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। রাধা, এ হলো আমার মিনতি। দেখো তারা মিনতির কি অবস্থা করেছে। এরপর তারা মিনতিকে সঙ্গে নিয়ে রাধার বাড়ি ফিরে আসে। বাড়িতে 2 দিন মিনতির চিকিৎসা করানোর পর তার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর মিনতি বলে, বিক্রম চৌধুরী আমাকে কিডন্যাপ করিয়েছিল। আমি তার ব্যাপারে সমস্ত প্রমাণ জোগাড় করছিলাম। সেই প্রমাণগুলো বিক্রম শেষ করে দিতে চাইছিল। তাহলে কি তুমি বিক্রমকে প্রমাণগুলো দিয়ে দিয়েছো? না, আমি তাকে যদি প্রমাণগুলো দিয়ে দিতাম তাহলে অনেক আগেই তা আমাকে মেরে ফেলতো। তোমরা চলো আমার সঙ্গে, সেই প্রমাণগুলো নিয়ে আমরা থানায় যাব। এরপর মিনতি বিক্রম চৌধুরীর বিরুদ্ধে যে সমস্ত প্রমাণ জোগাড় করেছিল সেগুলো নিয়ে সবার সঙ্গে থানায় পৌঁছায়। থানায় পৌঁছে মিনতি কমিশনারের কাছে যায়।
আরে মিনতি, তুমি? তোমাকে নিয়ে আমরা অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। এখন আমি একদম ঠিক আছি স্যার। এই নিন, বিক্রম চৌধুরীর বিরুদ্ধে সমস্ত প্রমাণ এখানেই রয়েছে। ওয়েল ডান মিনতি। মিনতির কাছ থেকে প্রমাণগুলো পাওয়ার পর পুলিশ বিক্রম প্রাইভেট লিমিটেড কোম্পানিটি বন্ধ করে দেয় এবং বিক্রম চৌধুরী ও তার সঙ্গে যুক্ত লোকদেরকে অ্যারেস্ট করে নেয়। অন্যদিকে রাধাদের বাড়িতে, রাধা, আমার প্রাণ বাঁচানোর জন্য আপনার অনেক ধন্যবাদ। আপনি হেল্প না করলে আমি বাঁচতামই না। আর এভাবেই বিক্রম চৌধুরী সকল মেয়েদেরকে নিয়ে তাদের ইল্লিগাল কাজ করেই যেত। থ্যাংক ইউ বলছো কেন? সুরেশ আমার ছোটবেলার বন্ধু, তাই তার জন্য এইটুকু তো আমি করতেই পারতাম। থ্যাংক ইউ রাধা, থ্যাংক ইউ রোহিত। তোমাদের জন্য সবকিছু ঠিক হয়ে গেল। এবার আমাদেরকে যেতে হবে। এরপর সুরেশ এবং মিনতি রাধার বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং তাদের বাড়িতে ফিরে আসে। ফাইনালি আমি তোমাকে ঠিকঠাক বাড়ি নিয়ে এলাম। আচ্ছা মিনতি, এবার তুমি গিয়ে রেস্ট করো, আমি বাড়ির কাজ করে নেব। আরে, এতদিন পর আমরা একসাথে আছি, এখন তুমি বাড়ির কাজের কথা ভাবছো? আচ্ছা ঠিক আছে, আমরা কথা বলবো। আগে তুমি আমাকে এটা বলো যে তুমি একজন আন্ডারকভার পুলিশ, এটা তুমি আমার কাছ থেকে লুকিয়েছিলে কেন? কিছু কথা লুকিয়ে রাখলেই ভালো হয়, যেমন তোমার আর রাধার ব্যাপার। তার মানে রাধাকে নিয়ে তুমি কি বলতে চাইছো? সুরেশ, আমাদের বিয়ের পর তুমি যখন সবসময় কিছু না কিছু চিন্তা করতে থাকতে, তখন আমি খোঁজ করে জানতে পারলাম তোমার মা তোমাকে আর রাধাকে আলাদা করে আমার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিয়েছে। এসব জানার পর আমার খুব খারাপও লেগেছিল। হয়তো যা হয় ভালোর জন্যই হয়। রাধা এখান থেকে মুম্বাই শহরে না গেলে কখনো এত সুনাম করতে পারতো না। তাকে সফল হতে দেখে আমি অনেক হ্যাপি। এরই সাথে তোমাকে আমার ওয়াইফ হিসেবে পেয়ে আমার লাইফ কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ সুরেশ। আচ্ছা একটা কথা বলো মিনতি, এসব ব্যাপারে তুমি কিভাবে জানলে? আমি এমনি এমনি আন্ডারকভার পুলিশ ইন্সপেক্টর হয়ে যাইনি সুরেশ, আমি ঠিক কোনো না কোনো ভাবে ইনফরমেশন জোগাড় করেই ফেলি। অপরদিকে মুম্বাই শহরে রাধার বাড়িতে, রাধা, আমার কাজ এবার শেষ হয়েছে, আমি চলে যাচ্ছি। পারলে আমাকে ক্ষমা করে দিও। যেও না জিজু। দিদি, তুমি যখন আমার ভুল ক্ষমা করে দিলে, তাহলে জিজুর ভুলও ক্ষমা করে দিচ্ছ না কেন? আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি পুরানো সব কথা ভুলে গিয়ে জিজুকে ক্ষমা করে দাও। আমি তোমাদেরকে একসঙ্গে দেখতে চাই। আমার মনে হয় তুই ঠিকই বলছিস চম্পা। রোহিত, আমি কিন্তু এখনো তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ রোহিত। আই লাভ ইউ টু রাধা, আর কোনোদিন তোমাকে ধোকা দেব না। এরপর রোহিত এবং রাধা পুরানো কথা ভুলে গিয়ে আবার হাসি খুশি থাকতে শুরু করে। কয়েকদিন পর রোহিত এবং রাধা নিজেদের নামে একটি কোম্পানিও শুরু করে। অপরদিকে মিনতি এবং সুরেশও হাসি খুশিতে তাদের জীবন কাটাচ্ছিল। এদিকে চম্পা তার দিদির মতো হওয়ার জন্য ভালোভাবে পড়াশোনা করতে থাকে। বন্ধুরা, কালো মেয়ে ভার্সেস ফর্সা মেয়ে গল্পের সিরিজ এখানেই শেষ করা হলো। গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তোমরা যারা যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।